তো আজকে হচ্ছে চ্যাপ্টার কত এটা? চ্যাপ্টার 7 রান টাইম এনভায়রনমেন্ট। এটা হচ্ছে মেইনলি ফাংশন নিয়ে কাজ করে, মানে ফাংশন কল যা ঠিকঠাক মতো করা যায়, ফাংশন কল, ফাংশন প্যারামিটার পাস করা, রিকারশন, এইসব কিছু যাতে ঠিকঠাক মতো করা যায় এই নিয়ে নিয়ে আর কি এখানে কাজ করো। ওকে, তো শুরু করি। প্রথম হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট কি, সেটা হচ্ছে একটা সেট অফ ডাটা স্ট্রাকচার যেটা রান টাইমে মেনটেন করা হয়, যে একটা কোড রান করার জন্য। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে যেমন স্ট্যাক, হিপ, তারপরে স্ট্যাটিক এরিয়া, আর হচ্ছে ভার্চুয়াল ফাংশন টেবিল, এটা কি পরে মানে টেবিলের একটা ম্যাপিং সামথিং কিছু একটা। তো এই সব কিছু ট্র্যাক রাখার জন্য যাতে মূলত কোড রান করতে পারে আর হচ্ছে ফাংশন যাতে এক্সিকিউট ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারে, যার কারণে আমরা এই ডাটা স্ট্রাকচারগুলো ইমপ্লিমেন্ট করি। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ও, একটু স্ক্রিন স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো। শেয়ার দিতে মনে নেই। এখন ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো রান টাইম এনভায়রনমেন্টে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো এখানে হচ্ছে রান টাইম ডিলস উইথ লেআউট, অ্যালোকেশন অ্যান্ড ডিঅ্যালোকেশন অফ স্টোরেজ লোকেশন। আমি ফাংশনে যে অনেক ভেরিয়েবল ইউজ করি, এই ভেরিয়েবলগুলো আমরা কোথায় স্টোর করবো, কীভাবে এগুলো অ্যাক্সেস হবে, এই জিনিসগুলো আর কি রান টাইম এনভায়রনমেন্ট এগুলো হ্যান্ডেল করে। তো এখানে কিছু বলছে যে কী কী জিনিস হ্যান্ডেল করা হয়, যে আমি ফাংশনের প্যারামিটার কীভাবে পাস করব, তারপরে আমি যখন ফাংশন থেকে রিটার্ন আসবো তখন কি হবে সেটা। তারপরে বলছে রিকার্সিভ ফাংশন কল করা যাবে কিনা, ওটা কীভাবে হ্যান্ডেল হবে এটা। তারপরে বলছে ক্যান এ প্রসিডিউর রেফার টু নন লোকাল নেমস, মানে এটা হচ্ছে যে ফাংশন পাইথন কোডের ক্ষেত্রে যে আমরা ধরলাম আহ, মানে গ্লোবাল ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করতে পারবে কিনা, এইভাবে বলা যায়। যে ফাংশনের ক্ষেত্রে তো ফাংশনের ভিতরে যেই ভেরিয়েবলগুলো আছে এগুলো শুধু ফাংশনের ভিতরে অ্যাক্সেস হয়, ফাংশনের বাইরে যে গ্লোবাল ভেরিয়েবল এগুলো অ্যাক্সেস করতে পারবে কিনা, এগুলো কীভাবে হবে, এই জিনিসগুলো হ্যান্ডেল করে। আরও কিছু আছে আর লেখা নেই। তো প্রথমে আসে হচ্ছে স্টোরেজ অর্গানাইজেশন। আমি একটা কোড লিখছি, মানে ইউজার কিছু একটা কোড লিখছে, ওই কোডটা তো আমি এখন আমি কম্পাইল করতেছি। কম্পাইল করার পরে কীভাবে আমি ওইটাকে সাজাবো, সাজায় যাতে মেমোরিতে লোড করবো, লোড করলে ওটা যাতে এক্সিকিউট হয়। তো এটার জন্য যে টার্গেট প্রোগ্রামটা আছে এটা হচ্ছে তার নিজের একটা লজিক্যাল স্পেসে চলে, মানে ও আর কি চিন্তা করে না আমার মেমোরি অ্যাড্রেস কত। ও আর কি ধরে নেয় আমি একটা ফিক্সড মেমোরি অ্যাড্রেসেই আছি, যেটা হচ্ছে আমরা ভার্চুয়াল মেমোরি বা পেজিং ওএস কোর্সে পড়ছি, এরকম চিন্তা করতে পারি। এটা এক্সাম্পল দেওয়া যায় যে একটা প্রোগ্রাম আছে, ও মনে করবে আমি সবসময় 0x00 শুরু হয়েছি। তো এই অ্যাড্রেসের রিলেটিভে সে তার বাকি অ্যাড্রেসগুলো স্টোর করবে, যে আমি ভেরিয়েবল রাখছি 0x1-এ, আরেকটা ভেরিয়েবল রাখছি 0x2-তে। তো ও ধরে নিবে আমি সবসময় 0x-এ আছি, আর ওএস এই অ্যাড্রেসগুলোকে অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেসে ট্রান্সলেট করবে। তার জন্য বলে দিচ্ছে যে ইচ টার্গেট প্রোগ্রাম রান ইটস ওন লজিক্যাল স্পেস, যে সে আর কি ধরে নিবে সে ফিক্সড মেমোরি লোকেশনেই ওইখান থেকে রান হচ্ছে। ঠিক আছে? তারপর হচ্ছে সাইজ অফ জেনারেটেড কোড ইজ ইউজুয়ালি ফিক্সড এট কম্পাইল টাইম, মানে আমি যে কোডগুলো লিখছি কোডগুলো তো হচ্ছে লাইন, এই লাইনগুলো তো মোটামুটি ফিক্সড। এর ভিতরে আহ, এটা বলছে আর কি জেনারেটেড কোডটা ইউজুয়ালি ফিক্সড, কিন্তু হচ্ছে আর কিছু এক্সট্রা স্টোরেজ লাগে, ওটা আমরা পরে হ্যান্ডেল করব। যে আনলেস কোড ইজ লোডেড অর প্রিলোডেড ডাইনামিক্যালি, যে আমি একটা কোড এক্সিকিউট করতেছি, এই কোড হচ্ছে আরেকটা প্রোগ্রাম লোড করতেছে, ওই ক্ষেত্রে হয়তো আমি সাইজ জানি না, কিন্তু বাই ডিফল্ট আমরা ধরে নিই যে ওই একটা প্রোগ্রামের কতটুকু জায়গা নেবে এটা আমরা জানি। আমরা জানি না ওইভাবে আর কি মেমোরিটা ডিজাইন করবো। আর যে বললাম যে প্লেস দ্য এক্সিকিউটেবল এক ফিক্সড, যে ফিক্সড অ্যাড্রেস, একটা প্রত্যেক প্রোগ্রামই এই 0x00-তে শুরু হবে, ওএস আর কি এটাকে ট্রান্সলেট করবে। তারপর হচ্ছে এখানে টোটাল যে স্টোরেজটা আছে এটাকে কয়েকটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কোড সেকশন, স্ট্যাটিক, হিপ, আর এর মাঝখানে আজকে ফ্রি মেমোরি, এই যে হিপ আর স্ট্যাক গ্রো করার জন্য, ফাইনাল হচ্ছে স্ট্যাক। এগুলো হচ্ছে আমরা কম্পাইলার শুরুতেও দেখছি যে একটা প্রোগ্রাম লেখার পরে প্রোগ্রামের কোন ভেরিয়েবল কোথায় যায় স্টোর হয়, স্ট্যাটিক কই স্টোর হয়, অন্যান্য ভেরিয়েবল কই স্টোর হয়। তো এখানে হচ্ছে আমরা ধরে নিয়ে এখনো জানি না কোনটা কই স্টোর করবো, আমরা এখন কনসিডার করতেছি যে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের ভিতরে যে ভেরিয়েবলগুলো এগুলো এখন আমি কোথায় স্টোর করবো, কোথায় স্টোর করলে বেটার হয়, আমি কি স্ট্যাটিকে স্টোর করবো নাকি হিপে স্টোর করবো নাকি স্ট্যাকে স্টোর করবো। তো এখানে কয়েকটা স্ট্র্যাটেজি আছে, আমার কাছে কি কি অপশন আছে। একটা হচ্ছে স্ট্যাটিক অ্যালোকেশন, যে কম্পাইল টাইমে আমি সব কিছু যেই লেআউট স্টোরেজ এট কম্পাইল টাইম অনলি বাই স্টার্টিং দ্য প্রোগ্রাম টেক্সট, মানে প্রোগ্রামের ভিতরে যে ভেরিয়েবলগুলো একদম সেট করা আছে এগুলো আমরা ডিরেক্টলি স্ট্যাটিকে রেখে দেবো। আর হচ্ছে ডাইনামিক অ্যালোকেশন, যদি প্রোগ্রাম চলার সময় মেমোরি নেয় তাহলে হচ্ছে হিপ থেকে নিব, আর যদি প্রোগ্রাম চলার সময় মেমোরি ফ্রি করে দেয় তাহলে হিপ থেকে আবার ফ্রি করে দিব। ওইটা এখানে বলছে, এগুলো আগে দেখছি এই জন্য এত দেখছি না।
স্ট্যাটিক অ্যালোকেশন যেটা বললাম যে কম্পাইল টাইম একদম বাইন্ড করে দেয়, এটা আর চেঞ্জ হয় না। যে স্ট্যাটিক ধরলাম 0xC7, এই স্টোরেজ আর ভেরিয়েবল ছিল এবি, তো এবি ভেরিয়েবলটা এই স্ট্যাটিক লোকেশনে সেট করছে। তো প্রোগ্রাম এক্সিকিউশন টাইমে এটা কখনো চেঞ্জ হবে না, যে বাইন্ডিং ডাজ নট চেঞ্জ। সো রান টাইম সাপোর্ট ইজ রিকোয়ার্ড। তো রান টাইমে আমার এগুলো সাপোর্ট দরকার না, আমি শুধু অ্যাক্সেস করতে পারলেই হচ্ছে। লিমিটেশন হচ্ছে যে সবগুলো ডাটা অবজেক্টের সাইজ আমার জানা লাগে। তো এখানে একটা এক্সাম্পল আসে যে ধরলাম ইন্টিজার এ ইকুয়াল টু, আমি ইউজার কাছ থেকে কিছু একটা ইনপুট নিচ্ছি, ইন্টিজার এ ইউজার কাছে একটা ইনপুট ইন্টিজার নাম্বার ইনপুট দিচ্ছে, পরে এ এর মাধ্যমে আমি একটা অ্যারে ইনিশিয়ালাইজ করলাম, যে অ্যারে অফ সাইজ এ। এখন এই ভেরিয়েবলটা স্টোর করলাম ধরলাম অ্যারে ভেরিয়েবলের ভিতরে। এখন এই আচ্ছা দেখো, অ্যারে ভেরিয়েবল উল্টা পাল্টা বলতেছি, এর হচ্ছে ইন্টিজার, জানি না এখন ফিলাক্স এর কেমনে ডিক্লেয়ার করা, যাই হোক, মানে এ সাইজের একটা এরে ডিক্লেয়ার করতেছি। তো এখন কিন্তু আমি জানি না আসলে এটা সাইজ কত হবে, এখানে 5টা এলিমেন্ট থাকবে না 10টা এলিমেন্ট থাকবে, এটা কিন্তু আমি জানি না। সো স্ট্যাটিকের সমস্যা হচ্ছে যদি এরকম কিছু হয় তাহলে আমরা এগুলো স্ট্যাটিকে রাখতে পারবো না, কারণ আমরা সাইজ জানি না। এই জন্য এগুলো হচ্ছে ডাইনামিক্যালি রাখতে হবে, হিপ সেকশনে রাখা যায়। এটা হচ্ছে স্ট্যাটিকের লিমিটেশন। কি বলছে, স্ট্যাক ভার্সেস হিপ, এগুলাই বলে বোঝা যাবে। আর স্ট্যাটিক ডাইনামিক হচ্ছে স্ট্যাটিক প্রোগ্রাম কম্পাইল টাইমে সব বাইন্ড হয়ে যায়, আর ডাইনামিক হচ্ছে যখন প্রোগ্রাম এক্সিকিউট হয় তখন আর কি স্টোরেজ যতটুকু দরকার ততটুকু নেওয়া হয়, নিয়ে স্টোর করা হয়। আর এটার মাধ্যমে রিকারশন সম্ভব হয়, এটা পরে আরো এক্সপ্লেন করবো, এখানে আপাতত ডিটেলসে যাচ্ছে না। ওকে, এখন আসা হচ্ছে ফাংশন কলে। আমি যদি ফাংশন কল করতে যাই তাহলে কি হবে। প্রথমে ফাংশন বা প্রসিডিওরের একটা ডেফিনেশন দিচ্ছে। প্রসিডিওর হচ্ছে একটা ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার উইথ সাম স্টেটমেন্টস অ্যাসোসিয়েটেড উইথ ইট, মানে একটা ফাংশন নেম থাকবে, ওই ফাংশনের সাথে আরো কিছু স্টেটমেন্ট থাকবে, এটা হচ্ছে একটা প্রসিডিওর। তো এখানে ফর্মাল প্যারামিটারস এপিআর ইন ডিক্লারেশন। আমি যখন ইন্টিজার ফাংশন, ইন্টিজার এ, ইন্টিজার বি, এগুলো যখন ডিফাইন করতেছি এগুলোকে বলা হচ্ছে ফর্মাল প্যারামিটারস। এগুলো হচ্ছে ফাংশন ডিক্লেয়ারের সময় আমি বলে দিচ্ছি এই ফাংশন এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করবে। আর অ্যাকচুয়াল প্যারামিটারের পর যখন আমি ফাংশন কল করতেছি তখন হচ্ছে যে ফাংশন কল করলাম টু থ্রি দিয়ে, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। আর প্রসিডিউর হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাবস্ট্রাকশন ইন প্রোগ্রামিং, অনেক ফিজিক্যাল ইন্টারফেস মানে মডেলারাইজ করে সামথিং। এখানে কি বলছে, আচ্ছা, ইচ এক্সিকিউশন অফ প্রসিডিউর পি ইজ এন অ্যাক্টিভেশন, মানে ফাংশন যখন এক্সিকিউট হইতেছে ওটাকে বলা হইতেছে ওই ফাংশনের অ্যাক্টিভেশন। এবং প্রসিডিউরটা হচ্ছে একটা ফাংশন আর কি। তো ওই ফাংশন যে এক্সিকিউশন হচ্ছে ওটা হচ্ছে ফাংশনের অ্যাক্টিভেশন। ইফ প্রসিডিউর ইজ রিকার্সিভ ইভেন অ্যাক্টিভেশন, মানে যে ফাংশন যদি নিজেকে কল করে তাহলে ওটা রিকার্সিভ হয়, এটাই বলছে। তো এখানে একটা জিনিস বলছে যে লাইফ টাইম অফ ফাংশন পি ইজ অল দ্য স্টেপস টু এক্সিকিউট পি ইনক্লুডিং অল দ্য স্টেপ প্রসিডিউর পি কলস। মানে একটা পি যতক্ষণ এক্সিকিউশনে থাকবে সাথে হচ্ছে পি আরও যেই ফাংশনগুলো কল করবে সবগুলো যত, ধরলাম পি ফাংশন কল করছে, কিউ ফাংশন কল করছে, আর ফাংশন, তো টোটাল টাইম হচ্ছে এই পি ফাংশনের লাইফ টাইম, ঠিক আছে। আর কিউ এর লাইফ টাইম কত হচ্ছে, কিউ এর যতটুকু সময় লাগে এটা প্লাস কিউ যে আর কে কল করছে আর এক্সিকিউট করতে যতটুকু সময় লাগে এটা, এই টোটাল হচ্ছে কিউ এর লাইফ টাইম, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলছে যে যদি দুইটা প্রসিডিওর হয় তাদের লাইফ লাইন আইদার নন ওভারল্যাপিং অর নেক্সটেড, মানে যে কোনো সময় একটা প্রোগ্রাম এক্সিকিউট হতে থাকবে। তো এটা যে কিউ এর ক্ষেত্রে কিউ যখন এক্সিকিউট হতে থাকবে তখন এটা হচ্ছে মানে পি আর কিউ তো একসাথে এক্সিকিউট হবে না, তাহলে এদের লাইফ টাইম কখনো ওভারল্যাপ হবে না। আর নেস্টেড বলতে কি, যে পি এর মধ্যে কিউ ছিল এই জন্য আর কি নেস্টেড বলছে। আর এখানে অ্যাক্টিভেশন ট্রি হচ্ছে খুবই সিম্পল, যে কোন ফাংশনের উপরে কোনটা কল হচ্ছে। যেমন এটা হচ্ছে যে প্রথম শুরু হবে এন্ট্রি পয়েন্ট হচ্ছে মেনের পরে প্রথমে কল হচ্ছে জিটা লেফটে যাবে, তারপরে জি ফাংশনের কল শেষ, এরপরে আসছে এফ ফাংশন কল হচ্ছে, তারপর এটা যাবে ডাইনে। এখন এফ ফাংশন কি করছে, এফ এর ভিতরে আবার জি কল হয়েছে, তো এফ এর নিচে আবার জি আসবে। তো এটার একটা কনভেনশন আছে যে যেই ফাংশনটা আগে কল হবে এটা লেফট সাইডে যাবে, ঠিক আছে। তো মেনের ভিতরে জি আর এফ, জি আগে কল হয়েছে এই জন্য এটা লেফট সাইডে যাবে, এফ কল পরে কল হয়েছে এই জন্য এফ পরে যাবে, ঠিক আছে। তো এখানে একটা কুইক সর্ট কোডের এক্সাম্পল দিচ্ছে। এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা, প্রথম হচ্ছে মেইন ফাংশন, এই যে মেন কল হয়েছে, তারপরে মেন হচ্ছে রিড অ্যারে কল করছে, যেহেতু ফার্স্ট এটা লেফটে যাবে, যে রিড অ্যারে, তারপর রিড অ্যারে ফাংশন কই, ওই যে রিড অ্যারে আর কোনো কিছু ফাংশন কল করে না এই জন্য এটা শেষ হয়ে গেছে। এখন রিড অ্যারে শেষ হওয়ার পরে কুইক সর্ট ফাংশন কল করছে 1 আর 9 দিয়ে, এই যে কুইক সর্ট 1 আর 9 আসলো। এখন এই যে কুইক সর্ট কি করছে, এই যে পার্টিশন নামে আরেকটা ফাংশন কল করছে,
তো এটা কুইকসর্টের ভিতরে প্রথমে আসবে যে পার্টিশন। যেহেতু পার্টিশন আর কোনো ফাংশন কল করে নাই, পার্টিশন এখানেই শেষ। তো পার্টিশন করার পর আরো দুইটা কুইক সর্ট আছে, মানে দুইটা কুইক সর্ট কল হয়েছে। এই যে একটা হচ্ছে ফার্স্ট কুইক সর্ট, একটা হচ্ছে সেকেন্ড কুইক সর্ট। এখন আবার রিকার্সিভলি এখান থেকে তিনটা তিনটা করে চলে আসবে। তো অ্যাক্টিভেশন খুবই ইজি, যে কোন ফাংশনের উপরে কোন ফাংশন কল হবে এটা শুধু একটু ট্রি আকারে দেখানো, ঠিক আছে। আর এখানে শুধু ফাংশন কল শুরু হয়েছে, ফাংশন কল শেষ হয়েছে, ডিটেলস দেখা গেছে, এটা আমাদের পছন্দ, ট্রি হইলে জানা। তারপরে কন্ট্রোল স্ট্যাকটাও মোটামুটি সিমিলারই, যে কোন ফাংশনের উপরে কোন ফাংশন কল হয়েছে। যেমন প্রথমে মেন হয়েছে, মেনের পরে কুইক সর্ট, যদিও মেনের ভিতরে রিডারে একটা ফাংশন ছিল ওটা দেখাই নাই, কি লেখছে দেখি। Procedure calls and returns are usually managed by runtime stack. Procedure calls and returns are usually managed by runtime stack called the control stack. মানে control stack এর ভিতরে কি কি ফাংশন কল হয়েছে না হয়েছে, কি কি রিটার্ন হয়েছে সবকিছু থাকবে। Okay, each live activation has an activation record on the control stack. মানে যে ফাংশন এখন এক্সিকিউট হয়েছে বা এক্সিকিউট হইতেছে বা হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই, ওগুলো স্ট্যাকের ভিতরে থাকবে। আর স্ট্যাকের ভিতরে টপ যেটা ওটা হচ্ছে কারেন্টলি ইন এক্সিকিউশন। তারপর যে এই কন্ট্রোল স্ট্যাকের ভিতরে একটা ইয়ে আছে যে অ্যাক্টিভেশন রেকর্ড। এটা হচ্ছে ওই ফাংশনের যত ইনফরমেশন আছে সবকিছু বলা হচ্ছে অ্যাক্টিভেশন রেকর্ড। তো এই এটা হচ্ছে মেইনের অ্যাক্টিভেশন রেকর্ড। এখানে হচ্ছে মেইনের রিটার্ন, মেইনের ভিতরে যত ভেরিয়েবল আছে সবকিছু এই স্টোরেজের ভিতরে রাখা হয়েছে। তো এইটাকে আবার অলসো বলা হইতেছে, এটাকে ফ্রেম বলা হয়, ঠিক আছে। এই অ্যাক্টিভেশন রেকর্ড এটাকে ফ্রেম বলা হয়। ওকে, যখন ফাংশন কল হবে তখন পুশ করা হবে, আবার ফাংশন এক্সিকিউশন যখন শেষ হয়ে যাবে তখন এটাকে কন্ট্রোল প্লেন থেকে পপ করে দিবে। তো এখানে এরকম বলা যায় যে মেইনের ভিতরে রিড এরো ছিল, তো রিড এরে ফাংশন কল শেষ হয়ে গেছে, তো ওটা পপ করে দিছে। পপ করে দিয়ে কুইকসর্ট 19, এই যে টপের কুইকসর্ট 19 কল করছে। তারপর হচ্ছে পার্টিশন, এটাও এক্সিকিউট শেষ হয়ে গেছে, তখন হচ্ছে কুইকসর্ট 13 এন্টার করছে। 13 এন্টার করার পরে এখানে যেরকম দেখাইছে আর কি, এটাও শুরু হয়েছিল, শুরু হয়ে শেষ হয়ে গেছে, এটাও শুরু হয়ে শেষ হয়ে গেছিল, ওর হচ্ছে কুইকসর্ট 2 3 আসছে। সো এটা আর কি এখানে দেখাইছে। তো এই ডায়াগ্রাম অনুযায়ী এই ফাংশন এক্সিকিউশন শেষ, এটাও এক্সিকিউশন শেষ, এটাও এক্সিকিউশন শেষ। আর এগুলো হচ্ছে এক্সিকিউশনে আছে, কারেন্টলি এটা এক্সিকিউটিং। ওকে, তারপরে তো কন্ট্রোল স্ট্যাক তো এটাই। এখন হচ্ছে অ্যাক্টিভেশন রেকর্ড, এগুলো শুধু একটা ব্লক ডায়াগ্রামে দেখাইছে, এর ভিতরে অনেক কিছু ইনফরমেশন থাকে। কি কি ইনফরমেশন আছে এগুলো এখানে ডিটেইলসে দেখাইছে। প্রথমে থাকে হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটারস, ওই ফাংশনে আমি কি কি প্যারামিটার পাস করতেছি। তারপরে থাকে রিটার্ন ভ্যালু, ওই ফাংশনটা কি কি রিটার্ন করবে, রিটার্ন ভ্যালু। তারপর হচ্ছে কন্ট্রোল লিঙ্ক, অ্যাক্সেস লিঙ্ক, এগুলো পরে বলতেছি। তারপর হচ্ছে সেভ মেশিন স্ট্যাটাস, এখানে মেশিনে কি কি ফ্ল্যাগ ছিল ফাংশন এক্সিকিউট শুরু হওয়ার আগে ওইগুলা। তারপরে ফাংশনের লোকাল ডাটা, তারপর এক্সট্রা যদি কোনো ভেরিয়েবল থাকে ওইগুলা। কন্ট্রোল লিঙ্ক হচ্ছে যে রিটার্ন অ্যাড্রেস, যে এ ফাংশন কল করছে বি ফাংশনকে, এখন বি শেষ করার পর তো এতে ফেরত আসতে হবে, তখন ফেরত অ্যাড্রেসটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেসটা কন্ট্রোল লিঙ্ক। আর অ্যাক্সেস লিঙ্ক যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, পরে অনেক কিছু আছে তখনই এক্সপ্লেন করব। ওকে, নেক্সট আসি। আচ্ছা, এই অ্যাক্টিভেশন রেকর্ডের এক্সাম্পল একদম পরে দেখো, এটা পরে দেখালে ভালো হবে। এখন হচ্ছে কলিং সিকোয়েন্স, মানে একটা ফাংশন কল হইতেছে, কল হইলে কি কি স্টেপ লাগে, একটা ফাংশন কল করার জন্য কি কি স্টেপ এক্সিকিউট হবে, এই সব কিছু বলা হচ্ছে কলিং সিকোয়েন্স, ঠিক আছে। এখন আমরা জেনারেল আইডিয়া জানি যে একটা ফাংশন যদি আরেকটা ফাংশনকে কল করে, অ্যাসেম্বলির ক্ষেত্রে আমরা দেখছিলাম যে রিটার্ন অ্যাড্রেস লাগে, তারপর হচ্ছে কি কি ফাংশন প্যারামিটার করতে, প্যারামিটার গুলা পাস করা লাগে, আর কি মেশিন স্ট্যাটাস গুলো স্টোর করে রাখে, মেশিন যে ফ্ল্যাগ গুলো আছে রেজিস্টার বা রেজিস্টার্স প্লাস ফ্ল্যাগস, এগুলো ব্যাকআপ রাখা লাগে। তো এই সব কিছু এই কলিং সিকোয়েন্সের ভিতরে করা হবে আর কি। দেখি পরে দেখি কি বলে। কলিং সিকোয়েন্স অ্যালোকেটস এন অ্যাক্টিভেশন রেকর্ড অন দ্য স্ট্যাক, মানে এই সব কিছু ইনফরমেশন ফিল করে স্ট্যাকের ভিতর একটা অ্যাক্টিভেশন রেকর্ড স্ট্যাকে পুশ করে। আর এই রেসপন্সিবিলিটিটা দুইটার মধ্যে শেয়ার করে দিচ্ছে, কলার এবং কলি। তো এ বি কে কল করলে এ হচ্ছে কলার, বি হচ্ছে কলি, এই দুজন মিলেই আর কি পুরো এই স্ট্যাক ফ্রেমটা ফিল আপ করে। যে শুধুমাত্র একজনের যে রেসপন্সিবল এরকম না, দুজন মিলেই আর কি কাজ করে। তো কি বলছে,
policies and implementation strategies can differ. Place values communicated between প্রথম হচ্ছে রিটার্ন সিকোয়েন্স। রিটার্ন সিকোয়েন্স ইজ আ কোড। আচ্ছা, একটা ছিল কলিং সিকোয়েন্স, একটা হচ্ছে রিটার্ন সিকোয়েন্স। রিটার্ন সিকোয়েন্স হচ্ছে যে আমার বি ফাংশন এক্সিকিউট করা শেষ, এখন এর ভিতরে কিভাবে ব্যাক আসবে, সো এটা হচ্ছে রিটার্ন সিকোয়েন্স। আর কলিং হচ্ছে এতে কিভাবে বিতে যাবে। প্রথমে আসি কলিং সিকোয়েন্সে। এটা হচ্ছে পলিসিস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিস ক্যান ডিফার, মানে কোনটার পরে কোনটা আসবে এটা ডিফার হতে পারে। এটা হচ্ছে কম্পাইলারের উপরে। ও কি বলছে, তো place values communicated between caller and callee at the beginning of the call is activation record. call e মানে হচ্ছে যাকে কল করা হয়েছে, তো যাকে কল করা হয়েছে তার শুরুতেই কিছু প্লেস ভ্যালুস কমিউনিকেটেড, কি ভ্যালু কমিউনিকেট করা হয়েছে, এটা হচ্ছে মেইনলি ফাংশন প্যারামিটারগুলো। যাই হোক, পরে আসি। ফিক্সড লাইন আইটেমস আর প্লেসড ইন দ্য মিডল, মানে যেগুলো হচ্ছে ফিক্সড লাইন আইটেম মানে বলা হয় যে হচ্ছে কন্ট্রোল লিঙ্ক, অ্যাক্সেস লিঙ্ক এগুলো। তারপর হচ্ছে কই ব্যাক যাবে ওইগুলো বলা যায়। এগুলো হচ্ছে অ্যাড্রেস, তো এগুলো তো সাইজ তো জানা যে এত বিটের বেশি অ্যাড্রেস হবে না। তো এগুলো হচ্ছে ফিক্সড লেন্থ আইটেমস, এগুলো মাঝখানে রাখা হয়। তারপর আসে ডাটা। নেক্সট হচ্ছে টপ অফ দ্য স্ট্যাক পয়েন্টস টু দ্য এন্ড অফ ফিক্সড লেন্থ ফিল্ডস। আচ্ছা, ফিক্সড লেন্থ ফিল্ডসের ভিতরে আরো কিছু জিনিসপত্র আসবে, যেমন লোকাল ভেরিয়েবলগুলো। তো কি বলছে, fixed length data items are accessed by fixed offset from the top of stack pointer, and variable length fields records are actually above the top of stack. তো এখানে এরকম বলতেছে যে টপ তো ডাউনওয়ার্ড গ্রো করে, এটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টপ অফ স্ট্যাক। আর এই টপ অফ স্ট্যাকের পরের ভিতরে যায়, এখানে হচ্ছে ভেরিয়েবল লেংথ জিনিসপত্রগুলো রাখছে। কেন রাখছে জানি না, কিছু একটা সুবিধা হবে, এখানে এক্সপ্লেন করে না। তো এখানে আসে যে ডিভিশন অফ টাস্ক বিটুইন কলার অ্যান্ড কলি। একটু কাজ হচ্ছে কলার করবে, আর একটু কাজ হচ্ছে কলি। তো এটা হচ্ছে নতুন যে ফাংশনটা কল হবে ওইটার স্ট্যাক কিন্তু, ঠিক আছে। নিউ ফাংশন অ্যাক্টিভেশন রেকর্ড। প্রথমে হচ্ছে প্যারামিটার, মানে যে কলই, মানে এ বি কে কল করছে। তো এ যেহেতু বি কে কল করছে, এ জানে আমি কি কি প্যারামিটার পাস করব, কি কি ভ্যালু আমি দিব, ওইগুলো হচ্ছে প্রথমে হচ্ছে শুরুতেই প্যারামিটারগুলো পাস করে ফেলে, ঠিক আছে। প্যারামিটারগুলো পাস করার পরেই আমি যেহেতু রিটার্ন ভ্যালু এক্সপেক্ট করতেছি, ওইগুলোর পরে রিটার্ন ভ্যালুটা এখানে একটা ফাঁকা জায়গা রাখা দেয়, প্লেস হোল্ডার। কি ডায়াগ্রাম নাই না, প্রথমে থাকে হচ্ছে প্যারামিটারস, তারপর একটা ফাঁকা জায়গা ফর রিটার্ন ভ্যালু, তারপর আছে কন্ট্রোল লিঙ্ক। এটা হচ্ছে আমি যাদের বি থেকে এতে আবার ব্যাক করতে পারি, সেটা হচ্ছে এখানে রিটার্ন অ্যাড্রেস বা কন্ট্রোল লিঙ্ক। তারপরে এখানে যদিও অ্যাক্সেস লিঙ্কটা দেখায় নাই, টেম্পোরারি অ্যান্ড লোকাল ডাটা। এখানে অ্যাকচুয়ালি যদি কোনো ইনফরমেশন পাস করা হয় তাহলে ওইটা এখানে আসে টেম্পোরারি। একটু কাজ কলার শেষ করলো, এখন হচ্ছে কলি আসবে। কলি এসে কি করবে, দুইটাই কলার্স লেখছে কেন, আমি ভুল বলতেছি। এটা হচ্ছে কলার্স অ্যাক্টিভেশন রেকর্ড, আর এটা হচ্ছে কলিজ অ্যাক্টিভেশন রেকর্ড। এতগুলো উল্টো লাগে কেন? ও আচ্ছা আচ্ছা, সরি, ডায়াগ্রামটা আমি ভুল ভুল বলতেছি। এখানে আসলে দুইটা আলাদা অ্যাক্টিভেশন রেকর্ড দেখাইছে। এই পার্টটা হচ্ছে কলার্স অ্যাক্টিভেশন রেকর্ড, আর এই পার্টটা হচ্ছে কলিজ অ্যাক্টিভেশন রেকর্ড, ঠিক আছে। তো আমরা এখন চিন্তা করতেছি যে এই কলই, ধরলাম এটাকে নাম দিলাম এ, আর এটা হচ্ছে বি। এ বি কে কল করবে।
এ বি কে কল করলে এর রেসপন্সিবিলিটি হচ্ছে শুধুমাত্র ওই যে এইটুকু। কইছিলাম, হ্যাঁ। তো ওই এটুক ছিল কলারের অ্যাক্টিভেশন রেকর্ড। ও কি করবে, এটা ফিল আপ করবে। এই ফিল আপের মধ্যে প্রথম পার্টটা শুধু ফিল আপ করবে যে সে প্যারামিটারগুলো পাস করবে, আর কই রিটার্ন রিটার্ন ভ্যালু যেটা বললাম, একটা রিটার্ন ভ্যালুর জন্য ফাঁকা জায়গা রাখবে। তো নাম চলছে। তো যাই হোক, রিটার্ন ভ্যালু কিভাবে নিবে ওইটা সে ডিফাইন করে দিবে। তারপর হচ্ছে কন্ট্রোল, হ্যাঁ, এইটুক না, যে কন্ট্রোল লিঙ্ক, যে আমি কই ব্যাক করবে, মানে এর যে রিটার্ন অ্যাড্রেস, ওই রিটার্ন অ্যাড্রেস দিবে, দিয়ে হচ্ছে কলারের কাজ শেষ। এখন হচ্ছে কলি। কলি হচ্ছে এই টেম্পোরারি যে তার যে লোকাল ভেরিয়েবলগুলো আছে, ওই ভেরিয়েবলগুলো স্ট্যাকে পুশ করবে, পুশ করার পরে সে এক্সিকিউট করা শুরু করবে। কোনো কোয়েশ্চেন? আচ্ছা, একটা ফাংশন যখন কল হচ্ছে তখন কি হচ্ছে, দুইটা রেকর্ড তৈরি হচ্ছে? না, এটা হচ্ছে এ ফাংশন যখন এক্সিকিউট হইতেছিল তখন তার অরিজিনাল রেকর্ড ছিল এটা। এটার কোনো 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 কিছু অল্টার হবে না। এখন আমি যখন এ যখন বি কে কল করতেছে, তখন এই স্ট্যাকের ভিতরে নতুন একটা অ্যাক্টিভেশন রেকর্ড ইনপুট হবে। ওই অ্যাক্টিভেশন রেকর্ডের এই দুইটা পার্ট এই ফাংশনটাকে ফিল আপ আচ্ছা করে আচ্ছা দিবে। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর বাকি যা কিছু আছে সব কিছু নতুন যে ফাংশনটা এক্সিকিউট হবে বি আসে বাকি সব কিছু ফিল আপ করবে। এই হচ্ছে আচ্ছা কথা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মানে এইটা কি মানে সিকোয়েন্সিয়ালি আছে না? যেমন আমরা জানি প্রত্যেকটা ফাংশনের জন্য স্ট্যাক মানে ডিফারেন্ট হয় না নাকি? ও না, সরি, প্রসেস। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, ডিফারেন্টই আছে। যেমন এটা হচ্ছে স্ট্যাক ফ্রেম একটা, এটা স্ট্যাকের ভিতরে থাকবে, সাথে এটাও থাকবে। এগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বুঝতে বেস পারছি। পয়েন্টার, আর মানে স্ট্যাক বেস পয়েন্টার আর হচ্ছে স্ট্যাক টপ পয়েন্টার, এগুলো দিয়ে ম্যানিপুলেট হবে। হ্যাঁ, মানে স্ট্যাক তো সেম, হ্যাঁ, কোডের একটা, সেম স্ট্যাক। হ্যাঁ, এক স্ট্যাকের ভিতরে এগুলা থাকবে আর কি। তো যখন এই ফাংশনটা এক্সিকিউট হবে তখন স্ট্যাক বেস পয়েন্টার তখন এই যে এখানে পয়েন্ট করবে, তাহলে এটার অফসেটে বাকি অ্যাড্রেসগুলো নিবে। আবার যখন রিটার্ন করবে তখন স্ট্যাক বেস পয়েন্টার এইখানে পয়েন্ট করবে, তাহলে এখান থেকে তখন এ ফাংশনের সব কিছু অ্যাক্সেস হবে। ওকে, তাহলে আগাইলাম। তো এতক্ষণ যা বললাম সবকিছু এই পরের এখানে লেখা। কলার কি হবে, এখন আসে হচ্ছে রিটার্ন সিকোয়েন্স। রিটার্নে কি হবে, কল ই, যাকে নতুন ফাংশনটা যেটা বি ফাংশন, ও হচ্ছে ওই রিটার্ন ভ্যালু যেখানে বলা ছিল যে প্যারামিটারগুলোর পরে রিটার্ন ভ্যালু থাকবে, ওইখানে যদি কোনো কিছু রিটার্ন করা হয় তাহলে ওইখানে একটা ভ্যালু প্লেস করবে। তারপর হচ্ছে রিস্টোর টপ স্ট্যাক অ্যান্ড আদার রেজিস্টার্স, মানে সব রেজিস্টারগুলো ব্যাকআপ নিবে এখানে, সরি রিস্টোর করবে যেগুলো ব্যাকআপ নিছিল যেন এ ফাংশন এক্সিকিউট করতে পারে। ব্যাকআপ নিল, তারপর হচ্ছে ব্রাঞ্চ করবে রিটার্ন অ্যাড্রেসে, যেখানে যে রিটার্ন অ্যাড্রেস এখানে স্টোর রাখা হয়েছিল এই ফাংশনে রিটার্ন করার জন্য, এখানে ব্রাঞ্চ করবে। ব্রাঞ্চ করার পরে এই তো শেষ হয়ে গেল রিটার্নিং সিকোয়েন্স। এখন আর বি ফাংশন এক্সিকিউশনে নেই, এখন আবার এ ফাংশন এক্সিকিউশন কন্টিনিউ করবে। ঠিক আছে। তো তারপরে আসে হচ্ছে ফাংশন প্যারামিটার পাস করা আর কি, যে কিভাবে পাস করা হয়। পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, পাস বাই নেম, এগুলো আমরা জানি, এখানে কিছু বলার নেই। ওই পাস বাই ভ্যালু বাই পাস বাই রেফারেন্স, এখানে হচ্ছে ডিরেক্টলি অ্যাড্রেস দিয়ে দিব। নতুন ফাংশনে কিছু ম্যানিপুলেট করলে অরিজিনাল ফাংশনেও ভ্যালু আপডেট হয়ে যাবে। আর ভ্যালুতে নতুন ফাংশনে কিছু মডিফাই করলেও অরিজিনাল ফাংশনে কোনো কিছু মডিফাই হবে না। তো এখন এখান থেকে নোট থেকে দেখি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত তো কোনো কোয়েশ্চেন নাই মনে হয় নাকি? ওকে, বললাম নাই। এখন আসে নতুন নেক্সট টপিকে। এখন ধরুন আমার কাছে কিছু সি কোড আছে, ওইটাকে তো এখন আলটিমেটলি আমাদের অ্যাসেম্বলিতে নিতে হবে, অ্যাসেম্বলি বা মেশিন কোডে যাই হোক। তো নিতে হইলে মেমোরি ভেরিয়েবল যেগুলো আছে, ভেরিয়েবল অবশ্যই মেমোরিতে রাখতে হবে। তো এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে আমার কাছে আছে ইন্টিজার ভেরিয়েবল a is equal to 5। তো এটাকে যদি অ্যাসেম্বলিতে নিতে চাই তাহলে কি হবে, এ তো আসলে ভেরিয়েবল একটা মেমোরিতে স্টোর হয়ে থাকবে। তো প্রথমে ধরলাম একটা রেজিস্টারে 5 নিলাম, তারপর এখানে একটা আরবিট্রারি একটা মেমোরি অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের ভিতরে এই ax এর ভ্যালু 5 আমি স্টোর করছি। তো যত জায়গায় আমি এখন সোর্স প্রোগ্রামে যত জায়গায় এ থাকবে, সব জায়গায় এই অ্যাড্রেস দিয়ে আমি রিপ্লেস করব। ঠিক আছে। হুম।
তো এখন এই মেমোরি অ্যাড্রেসটা কোন জায়গায় থাকবে, এখানে আমাদের কিছু রাখার অপশন আছে যে কি বলছে, উই স্টোর দ্য ভেরিয়েবলস ইন মেমোরি, হ্যাঁ ভেরিয়েবলগুলো মেমোরিতে রাখি। আর তারপর হচ্ছে সিম্বল টেবিলে বলে দিই যে মেমোরির এই সেকশনে, তো এটা এইভাবে বলা যায় যে আহ, হুম, হুম, হুম। হ্যাঁ, তো আমি যখন ইন্টিজারটাকে অ্যাসেম্বলিতে কনভার্ট করতেছি, অ্যাসেম্বলিতে শুধুমাত্র তো একটা টেক্সটই আমরা বানাইতেছি, তাই না, যতক্ষণ না এক্সিকিউশনে নিতেছি। মানে এই টেক্সটটাকে কনভার্ট করে এই টেক্সটে লিখবো। তো যখনই আমরা আহ, তো শুরুতে হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেস আমরা ধরে নিলাম যে এই অ্যাড্রেসের ভিতরে ইন্টিজার ভেরিয়েবল 5 রাখবো। তারপর হচ্ছে ওই অ্যাড্রেসটা এখানে এখানে ইউজ করব। ইউজ করার পরে যে সিম্বল টেবিল ছিল, যেটা সিম্বল টেবিলে ওই ভেরিয়েবল এর জায়গায় ওই অ্যাড্রেসটা বসাই দিব। তারপর হচ্ছে পরবার যতবার আমাদের কোডে এ ভেরিয়েবল আসবে, সব জায়গায় আমি দেখবো আমার সিম্বল টেবিলে এর কি অ্যাড্রেসটা আছে, ওই জায়গায় এ ভেরিয়েবলের জায়গায় এই অ্যাড্রেসটা রিপ্লেস করে দিব। একটু বোঝা গেছে যে আমি সোর্স প্রোগ্রামটাকে যখন অ্যাসেম্বলিতে রিপ্লেস করতেছি তখন মেমোরি অ্যাড্রেসগুলো কি হচ্ছে। মেমোরি অ্যাড্রেসগুলো তখন আর হচ্ছে ওরকম এবিসি বা এবি ভেরিয়েবল এক্স এরকম আকারে থাকতেছে না, ডিরেক্টলি ওই জায়গাগুলোয় ডিরেক্টলি মেমোরি অ্যাড্রেস বসে যাইতেছে। ওকে, তো এখন হচ্ছে নেক্সট কনসার্ন যে এগুলো হচ্ছে কোথায় রাখবো। আমার কাছে রাখার তো একটা অপশন আছে যে কোড সেকশনে রাখতে পারি, স্ট্যাটিকেও রাখতে পারি, হিপেও রাখতে পারি, অথবা স্ট্যাকেও রাখতে পারি। এখন কোড সেকশনে শুধু কোড থাকে, এখানে ভেরিয়েবলগুলো রাখার লজিক্যালি মেক সেন্স করে না। হিপ সেকশনেও রাখা যেতে পারে, স্ট্যাটিকেও রাখা যেতে পারে, স্ট্যাকেও রাখা যেতে পারে। তো এখন এই যে কোড যেটা লিখছি a ইকুয়াল টু 5, 5 এর ভ্যালু কিন্তু আমি জানি, তো আমি এটা ডিরেক্টলি স্ট্যাটিকের ভিতরে রেখে দিতে পারি। কিন্তু এমনও তো হতে পারে যে আমি ভেরিয়েবলের ভ্যালু জানি না, ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নিব, তখন কিন্তু আমি কিছু জানি না। তখন আমার কাছে অপশন থাকে হিপ থেকে নেওয়া বা স্ট্যাক থেকে নেওয়া। আর বাই কনভেনশনালি আমরা আর কি হিপে রাখি না, হিপে যখন মেমোরি চাওয়া হয় বা মেমোরি ফ্রি করা হয় তখন আর কি হিপ ইউজ করি। তো এখানে মেইন হচ্ছে স্ট্যাটিক আর হচ্ছে স্ট্যাক, এই দুটোর ভিতরে এই কম্পারিজন করা হচ্ছে স্লাইডে। ওকে, এখন ধরে নে আমি ডিরেক্টলি স্ট্যাটিকে রেখে দিছি আমার। আর হচ্ছে শুধু এটা না, তো আমার আরেকটা থাকলো যে ইন্টিজার এক্স যেগুলো আমি ইনপুট নিছি, ঠিক আছে, ইনপুট নিলাম এক্স, এটাও আমি স্ট্যাটিকে রেখে দিছি। এরকমও রাখতে পারি, কোনো সমস্যা নেই। সমস্যা আছে, কিন্তু কি সমস্যা এটাকে পরে দেখবো। Okay, যদি আমি স্ট্যাটিকে রাখি, স্ট্যাটিকে রাখলে কাজ হবে আসলে, কোনো সমস্যা নেই। যে যেটা রাখলাম যে ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু ইনপুট ছিল, তো এটা স্ট্যাকের স্ট্যাটিক এরিয়ার ভিতরে এটা একটা মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন করে দিছি, মেমোরি অ্যাসাইন। ঠিক আছে, তো পরেরবার যখন ইউজার ইনপুট দিব তখন মেমোরি অ্যাসাইন জায়গাতেই রেখে দিব, তাহলে তো সমস্যা নেই। মানে স্ট্যাকের ভিতরে এভাবে রাখলেও চলবে, কিন্তু রিকার্শন বা মাল্টিপল ফাংশন করলে এটা কাজ করবে না। কারণ কি, আমি যদি এখানে দেখাই, যে ধরলাম ইন্টিজার a ইজ ইকুয়াল টু, এটা একটা ফাংশন, ঠিক আছে, ইন্টিজার a ইকুয়াল টু 5 ছিল, তো 5 এর ভিতরে 1 6, তো যখন আমি স্ট্যাটিকে রাখছি এর কিন্তু একটা ডিরেক্টলি মেমোরি অ্যাড্রেস বসে গেছে 0xc সামথিং সামথিং সামথিং। তো যখন এই ফাংশনটা যদি আবার নিজেকেই কল করে, তাহলে কিন্তু এই ফাংশনের ভিতরে আবার এ চলে আসবে। এখন এ যেহেতু স্ট্যাটিকলি অ্যাসাইন করছি, এর অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হতেছে কিনা, তাহলে এই ফাংশন যখন মানে নেস্টেড ফাংশন যখন এ কে মডিফাই করতে যাবে তখন কিন্তু অরিজিনালটা চেঞ্জ হয়ে যাবে। এটুকু তো বোঝা গেছে নাকি? আমি যদি স্ট্যাটিক সেকশনে রাখি আমার ভেরিয়েবল অ্যাড্রেসে কোনো চেঞ্জ হতেছে না, তার মানে আমি যদি ফাংশন রিকার্শনও করি আমার ওই অরিজিনাল ডাটার উপরেই কাজ করতেছে। এই নর্মালি রিকার্শনে কি হইতো, এই ফাংশন নতুন একটা ফ্রেশ এ ভেরিয়েবল নিয়ে পাইতো। তো এই ফাংশন কল এ কে মডিফাই করলে এই টপ লেভেলে এটা কোনো চেঞ্জ হইতো না। কিন্তু আমি যখন স্ট্যাটিকে রেখে দিতেছি তখন দুইজনে সেম শেয়ার্ড ভেরিয়েবল নিয়ে কাজ করতেছে, সো একজন চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হয়ে যেতেছে। তো আসলে এখানে রিকার্শন সাপোর্ট করতেছে না। ঠিক আছে, ওকে, আশা করি বোঝা গেছে। তো এই রিকার্শন যাতে সাপোর্ট করে এই জন্য আমরা এই পুরো জিনিসটাকে স্ট্যাটিকে না রাখি হচ্ছে স্ট্যাকে। এখানে যাই, তো রিকার্শন যেহেতু কাজ করবে না, তো আমরা এখন স্ট্যাকে রাখবো।
তাহলে কি করব, প্রত্যেকটা ফাংশন তাদের একটা নিজস্ব অ্যাক্টিভেশন ফ্রেমে, আমরা অলরেডি জানি যে প্রত্যেকটা ফাংশন নিজস্ব একটা অ্যাক্টিভেশন ফ্রেমে যায়। তো অ্যাক্টিভেশন ফ্রেমের ভিতরে আমরা হচ্ছে এই সব ভেরিয়েবল রেখে দিব, ঠিক আছে? তো যদি এটা করি তাহলে হচ্ছে এরকম আসে ফাংশন ইন্টিজার a is equal to 5 দিলাম, তারপর হচ্ছে ইন্টিজার x is equal to 10, ঠিক আছে? তো এটা স্ট্যাক ফ্রেমে কি আসবে, অ্যাক্টিভেশন রেকর্ড, ঠিক আছে? অ্যাক্টিভেশন রেকর্ডে এগুলো অনেক কিছু অ্যাড্রেস অ্যাড্রেস আসবে। তারপরে এখানে আসা হচ্ছে লোকাল ভেরিয়েবল গুলো আসবে, এখানে হচ্ছে a স্টোর হবে, এখানে হচ্ছে x স্টোর হবে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে নেক্সটটা কিছু থাকলো এইগুলো। আর এখন এটা হচ্ছে যখন আমি একবার এই ফাংশনটা কল করা হলো, ঠিক আছে? এখন এই ফাংশন যদি ফাংশন নিজে যদি আবার ফাংশনকে কল করে তাহলে কি হবে? তাহলে এখানে আরেকটা অ্যাক্টিভেশন রেকর্ড আসবে, অ্যাক্টিভেশন রেকর্ডে এসে এখানে এক্সট্রা কিছু অ্যাড্রেস ট্রেস আসবে, তারপর আসে এখানে আসবে a, এখানে আসবে x। তাহলে এখন কিন্তু এই ফাংশন যেটা নেস্টেড ফাংশন, ও কিন্তু আর এই অরিজিনাল ডাটা নিয়ে কাজ করতেছে না। ও এখন তার আরেকটা নিজস্ব রেকর্ড আছে, ওই রেকর্ডের ভিতরে ম্যানিপুলেট করতেছে, ম্যানিপুলেট করার পরে এগুলো মডিফাই করতেছে, অরিজিনাল ডাটায় কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। ও যখন সব কিছু রিটার্ন করবে তখন হচ্ছে এই স্ট্যাক ফ্রেম ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে যে এক্সিকিউশন এখানে এখানে ফেরত আসবে, আসলে তখন পরে যে অপারেশনগুলো আছে অপারেশনগুলো এগুলোর উপরে এক্সিকিউট হবে, ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে এটা তো আমার বোঝানো লাগবে যে আমি এখন আমার এই ভেরিয়েবলগুলো কই আছে। এই ফাংশন কল কিভাবে জানবে যে আমার ভেরিয়েবলগুলো এইখানে আছে এইখানে নাই? তো এটা জানানোর জন্য আমরা হচ্ছে দুইটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে স্ট্যাক বেস আর একটা হচ্ছে অফসেট, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম এই ফাংশন যখন এক্সিকিউট হবে তখন হচ্ছে এই অ্যাক্টিভেশন, তো ধরলাম এই একটা ফাংশন এক্সিকিউট হওয়া শুরু হলো, তো এটা হচ্ছে তার স্ট্যাক বেস, ঠিক আছে? এই স্ট্যাক বেসের ভিতরে এখানে কিছু প্যারামিটার থাকবে, তারপর হচ্ছে রিটার্ন অ্যাড্রেস, অ্যাক্সেস কন্ট্রোল, যাই হোক। তারপরে কিছু ধরলাম এখানে +0 প্লাস 8টা অ্যাড্রেস পরে এখানে +16 +20-তে যায় হচ্ছে এখানে তার a ভেরিয়েবল ছিল, +24-এ যায় হচ্ছে b ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে আমরা এখন সহজে a আর b কে অ্যাক্সেস করতে পারতেছি। আমরা যখন a কে অ্যাক্সেস করা লাগবে তখন শুধু বলবো স্ট্যাক বেস কই আছে, ওটার সাথে তুমি 20 অ্যাড করে দাও, তাহলে আমি a ভেরিয়েবল পেয়ে যাবো। আর যদি x পাইতে চাই, x লিখছি না, x লিখি, তাহলে হচ্ছে স্ট্যাক বেস প্লাস হচ্ছে 24 এড করে দাও, ঠিক আছে? আর যারা হচ্ছে এই স্ট্যাক বেস মিলবোর্ড করে আমরা বলে দিতে পারবো যে সে এখন কোন ফাংশন এক্সিকিউশন আছে। তো আগের ডায়াগ্রামে যাই, যখন হচ্ছে এই ফাংশন এক্সিকিউশনে থাকবে তখন শুধু আমরা পয়েন্ট করে দেবো যে স্ট্যাক বেস এখানে আছে, তাহলে এখান থেকে অফসেট করে নিয়ে আসে এগুলো অ্যাক্সেস পাওয়া যাবে। আবার যখন এই ফাংশন এক্সিকিউশনে থাকবে তখন বলবো আমার স্ট্যাক বেসটা এখানে আছে, তাহলে এখান থেকে ডিরেক্টলি অফসেট দেওয়া, অফসেট আমার কিছু চেঞ্জ করা লাগতেছে না, শুধু স্ট্যাক বেসটা চেঞ্জ করে দিলেই আমাদের প্রত্যেকটা ফাংশন তাদের নিজস্ব কপি অ্যাক্সেস করতে পারতেছে। আর অলরেডি তো এই ম্যানিপুলেশনটা আমরা করতেই আছি, কারণ হচ্ছে স্ট্যাক কি বলে এটা, ও কি কি চেঞ্জ করতাম, ও যে রিটার্ন অ্যাড্রেস চেঞ্জ করতাম, ফ্ল্যাগগুলো রিস্টোর করতাম, তো এগুলো যদি রিস্টোর করি তাহলে আমার অটোমেটিক হয়ে যাচ্ছে, আমাদের এক্সট্রা কোনো অপারেশন চালানো লাগতেছে না। তো এই জিনিসটা কি বুঝছি, একটা ফাংশন কিভাবে কি হচ্ছে স্ট্যাক ইউজ করলে। হ্যাঁ, বুঝছি আমি মোটামুটি। শিহাব কোনো কোয়েশ্চেন? না বন্ধু, তুমি পড়তে থাকো। ওকে, তো এটা হচ্ছে এক্সাম্পল এখানে দেখাইছি যে ফাংশন হেলো ছিল, ইন্টিজার ইকুয়াল টু 5 ছিল। তো প্রথমে কি করব, 5 এতে x এ নিলাম, তারপর হচ্ছে স্ট্যাক বেস পয়েন্টার প্লাস হচ্ছে অফসেট। অফসেট আমরা কই থেকে জানবো, সেটা হচ্ছে এই যে উই স্টোর দ্য অফসেট, এই যে সিম্বল টেবিলে রেখে দেবো যে আমার এই ভেরিয়েবলে কতটুকু অফসেটে ছিল। আগে যেমন রেখে দিতাম যে স্ট্যাটিকের ক্ষেত্রে টোটাল মেমোরি অ্যাড্রেস, এখন শুধু 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 বলে দিব যে কত অফসেটে আছে। তো স্ট্যাক বেস পয়েন্টের সাথে অফসেট যোগ করে দিলে আমরা ডিরেক্ট অ্যাক্সেস পেয়ে যেতেছি। ওকে, এই ছিল প্রথম কথা। তাহলে আমাদের রিকারশন কমপ্লিট হয়ে গেল, রিকারশন এখন করা যাবে। আচ্ছা, সিম্বল টেবিলটা কই আছে?
সিম্বল টেবিল আমরা যখন সিনট্যাক্স অ্যানালাইজ করছি তখন সিম্বল টেবিল বানাইছি। ওটা কি মেমোরিতে থাকে? মেমোরিতে? না, সিম্বল টেবিল আমরা যখন কি বলে অ্যাসেম্বলিতে ট্রান্সলেট করতেছি তখন আর সিম্বল টেবিল ও লাগতেছে না। আচ্ছা। আমরা তো কি করতেছি, আমাদের কাছে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে সোর্স কোড আছে, আর এখানে হচ্ছে সিম্বল টেবিল, আর এখানে হচ্ছে অ্যাসেম্বলি, আর আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে বুঝতে আমাদের পারছি। কম্পাইলার। হুম হুম, তো কম্পাইলার সোর্স কোড নিবে, নিয়ে দেখবে যে আচ্ছা আমি এই একটা ভেরিয়েবল অ্যাক্সেস করতে যাচ্ছি, এটা সিম্বল টেবিলে কই আছে। সিম্বল টেবিল বলবে আচ্ছা কিছুক্ষণ আগে আমরা এটা হচ্ছে +6 অফসেটে, মানে স্ট্যাক ফ্রেমের +6 অফসেটও আমরা স্টোর করে রেখে আসছি। তো যখন অ্যাসেম্বলিতে যাবে তখন ও এখানে +6 অ্যাড করে দিবে। আর একটু এক্সপ্লেন করবো? কম্পাইল, না না বুঝতে পারছি, কম্পাইল হওয়ার পর তো লাগতেছে না হ্যাঁ, অ্যাসেম্বলিতে, কম্পাইল হওয়ার পর এগুলো কিছু থাকবে না, কম্পাইল হওয়ার পরে শুধুমাত্র আমার এই অ্যাসেম্বলি কোডটা থাকবে, আউটপুট দিবে, পরে ডিরেক্টলি ওই অ্যাসেম্বলি কোড কম্পিউটার এক্সিকিউট করবে। বা ডিরেক্টলি না, তো ওটা আবার মেশিন কোডে কম্পাইল করে এক্সিকিউট করবে আর কি। হুম, তো এই তো গেল। পর হচ্ছে ডিএক্স এর ভিতরে ডিরেক্টলি এক্স অফসেট দিয়ে অ্যাড্রেস আসলো, অ্যাড্রেস দিয়ে পর হচ্ছে এক্স এর ভিতরে 5 স্টোর করলাম। আমার এই স্টোর নামে কোনো অপারেশন ছিল কিনা মনে নেই এখন। ওকে, নেক্সট আসে হচ্ছে অফসেট, হোয়াট অ্যাবাউট রিকারশন। ওকে, রিকারশন পসিবল, আশা করি বোঝা গেছে। নিচে যাই। আচ্ছা, তো এখানে যদি আসি, এক্সাম্পল পরে শেষ করি, পরে স্লাইডে আসি। আচ্ছা, তো এখন একটা জিনিস আছে যে অ্যালাউ এ ফাংশন টু অ্যাক্সেস ইটস প্যারেন্ট ভেরিয়েবলস। এখানে আমি পাইথন কোড দেখাইছি, পাইথন কোডটা যদি জুম করে দেখাই, এখানে কি করছি, মেইন ফাংশন কল করতেছে, মেইনের ভিতরে একটা ভেরিয়েবল লেখা আছে 25, তারপর আছে ইনার আরেকটা ফাংশন আছে, ওইটার ভিতরে আমি এই যে টপ ফাংশন, যেটা টপ ভেরিয়েবল, এটা আমি রেফারেন্স করতেছি। এখন পাইথনে যদি আমি রেজাল্ট করি তাহলে কিন্তু একদম কারেক্টলি আউটপুট দিবে, 25 5 25 125 দেখাবে। তাহলে এখানে কি হচ্ছে, ফাংশনের ভিতরে এই টপ ভেরিয়েবল কিন্তু ওই ফাংশনের স্ট্যাক ফ্রেমের ভিতরে নাই, বা অ্যাক্টিভেশন রেকর্ডের ভিতরে নাই, অ্যাক্টিভেশন রেকর্ডের বাইরে কোথাও আছে। তো আমার একটা মেকানিজম লাগবে যদি এরকম কোনো কেস আসে যে আমার একটা ভেরিয়েবল দরকার যেটা হচ্ছে স্ট্যাক ফ্রেমের ভিতরে নাই, ওইটার প্যারেন্ট আছে, বা এখানে এটার আগের আরেকটা ফাংশন আছে, তখন আমার একটা মেকানিজম লাগবে যে বোঝানোর জন্য যে আমার ওইখানে আছে, ওইখান থেকে তুমি নিয়ে আসো। ঠিক আছে, এই হচ্ছে এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে একটা ফাংশনের ভিতরে ফাংশনের বাইরে কোনো ভেরিয়েবল অ্যাক্সেস করতে। ওকে, তো এটার জন্য আসে হচ্ছে অ্যাক্সেস লিঙ্ক আমরা ইউজ করি। অ্যাক্সেস লিঙ্কে কি হয়, যে লিঙ্ক টু প্যারেন্টস অ্যাক্টিভেশন ফ্রেম। তো এখানে কি হবে, অনেকটা জিনিস মিস করে আসছিলাম, মানে এক্সপ্লেন করি নাই। এই যে অ্যাক্সেস লিঙ্ক, যেটা কন্ট্রোল লিঙ্ক তো বললাম রিটার্ন অ্যাড্রেস, অ্যাক্সেস লিঙ্ক হচ্ছে আমি যদি কোনো একটা ভেরিয়েবল অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে আমার কার কাছে যাওয়া লাগবে। নিচে কি লিখছি নোট, আচ্ছা এটা এক্সাম্পল দিয়ে দেখাই। তো এখানে ছিল যে মেইন ফাংশন ছিল, এটা ছিল মেইনের অ্যাক্টিভেশন ফ্রেম, আর হচ্ছে এটা হচ্ছে ইনার ফাংশন, যেটা ইনার ফাংশন অ্যাক্টিভেশন ফ্রেম। তো ইনার যে অ্যাক্সেস, এটা পয়েন্ট করবো হচ্ছে মেইন ফাংশনের একদম বেস পয়েন্টারে। ওকে, তো যখন এই টপ ভেরিয়েবলটা আমার অ্যাক্সেস করা দরকার তখন করব কি, প্রথম হচ্ছে আমার যে স্ট্যাক বেস পয়েন্টার আছে ওইটার সাথে এই অ্যাক্সেস পাওয়ার জন্য কত অফসেট দরকার ওইটা যোগ করব। তাহলে হচ্ছে আমার স্ট্যাক বেস পয়েন্টারের সাথে অ্যাক্সেসের অফসেট যোগ করলে এই অ্যাক্সেসের অ্যাড্রেসটা পাবো। এই অ্যাক্সেসে আমি জাম্প জাম্প করবো না আসলে, মানে এই অ্যাক্সেসটা আমি আহ, এই অ্যাক্সেস অ্যাড্রেসটা আসলে কি, এটা হচ্ছে মেইন ফাংশনের বা প্যারেন্টের স্ট্যাক বেজের অ্যাড্রেস। তো এই জায়গার অ্যাড্রেস, এই জায়গার অ্যাড্রেসের সাথে এই টপ ভেরিয়েবলটা কতটুকু অফসেট আছে সেটা যদি আমি যোগ করি তাহলে কিন্তু পেয়ে যাইতেছি যে টপ ভেরিয়েবল ইকুয়াল টু 25 অ্যাক্সেস করতে পারতেছি। বোঝা যাচ্ছে? তো এখানে দেখাই। তো এটা হচ্ছে সিম্বল টেবিল। সিম্বল টেবিলে কি ছিল, এখানে লেখা ছিল যে এই যে একটা 25 একটা 25 এটা নাম কি দিয়েছিলাম, এটা হচ্ছে টপ ভেরিয়েবল। টপ ভের নামে একটা ভেরিয়েবল আছে, এটা ভ্যালু হচ্ছে 5, আর এটা অফসেট আছে +10। তো মানে স্ট্যাক বেজের সাথে +10 অফসেট এটা আছে।
তো আমি যদি এখন স্ট্যাক বেসটা বের করতে পারি তাহলে কিন্তু এই ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারবো। তো এখন ইনার ফাংশনের ভিতরে কি হবে, ইনার ফাংশনের ভিতরে প্রথমে হচ্ছে অ্যাক্সেস যে অ্যাড্রেসটা আছে ওটা নিয়ে আসবো। ওই এই অ্যাক্সেস অ্যাড্রেসটা কি করবো, এটা হচ্ছে মেইন ফাংশনের বেজে পয়েন্ট করবে। এখন মেইন বেজ আর হচ্ছে যদি অফসেট যোগ করি, যেটা আমি হচ্ছে টপ ভেরিয়েবল সিম্বল টেবিল থেকে পাইছি, যেটা 10 অফসেটে ছিল, তাহলে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি টোটাল হচ্ছে টপ ভেরিয়েবলের ভ্যালু ইজ ইকাল টু 25 যেটা লিখছিলাম ওটা আমি অ্যাক্সেস করতে পারতেছি। ঠিক আছে, এনি কোয়েশ্চেন? না, প্রশ্ন নাই। আচ্ছা, তো এই জিনিসটাকে এখানে ডিটেল অ্যাসেম্বলিতে দেখানোর চেষ্টা করতেছি যাতে ডিরেক্টলি বোঝা যায়। তো প্রথমে আছে অ্যাক্সেস নিয়ে আসলাম, অ্যাক্সেসের সাথে অফসেট কিন্তু আমরা যেহেতু যে টপ ভেরিয়েবল যেটা, এটা কিন্তু আমরা সিম্বল টেবিল থেকে জানি যে টপ ভেরিয়েবলের অফসেট কত। তো আর কি ওটা এত ডিটেলসে দেখে নাই। তো সিম্বল টেবিল থেকে অফসেট আর এই যে টপ ভেরিয়েবলের অফসেটটা আসবে, আসলে যোগ করলে ডিরেক্টলি এই 25 এক্স এর ভিতরে স্টোর হবে। তো এক্স এর সাথে যে 5 গুণ করছে আমার ভেরিয়েবল স্টোর ক্যালকুলেশন হয়ে গেছে। তো এই হচ্ছে একটা ওয়ে আউটার কোনো ভেরিয়েবল অ্যাক্সেস করে। তো এখানে যদি আরেকটু নেস্টেড হতো তাহলে কি হতো, যে এখানে মেনের ভিতরে ইনার ফাংশন ছিল, ইনারের ভিতরে আরেকটা ইনার আছে, এখানে যে আমি সবকিছু অ্যাক্সেস করতেছি। এখানে হচ্ছে 2 লেভেল বাইরে একটা অ্যাক্সেস করতেছি, আবার 1 লেভেলের বাইরেও একটা অ্যাক্সেস করতেছি। তাহলে এখন আমার কি করতে হবে, এখন আমার দুইবার অ্যাক্সেস ইউজ করা লাগবে। যে এখানে দেখাচ্ছি, প্রথম হচ্ছে এখন আসি কই, ইনার ফাংশনের ভিতরে আমি আছি এখানে ইনারের ভিতরে, এই যে স্ট্যাক বেস পয়েন্টের সাথে অফসেট টু অ্যাক্সেস দিলাম, তাহলে হচ্ছে আমি ইনার ফাংশনের ভিতরে গেলাম, মানে একটু টপ লেভেলে গেলাম, ওই টপ লেভেলে বেজে আছি। টপ লেভেলে বেজের সাথে ওইখানে আমার একটা ভেরিয়েবল দরকার, যেটা হচ্ছে এই যে ইনার ভেরিয়েবল যেটা, এটা ইনার ভেরিয়েবল অফসেট সিম্বল টেবিল থেকে পাবো, পাইলাম, দুইটা যোগ করলাম, তাহলে এখান থেকে এখানে যোগ করছি, যোগ করে হচ্ছে এই এক্স এর ভিতর 5 আমি স্টোর করে রাখছি। তো আমার এই যে এই পার্টটুক ডান যে ইনার ভেরিয়েবল 5 এটা আমি অ্যাক্সেস করছি। এখন আমার দরকার সরি ইনার ভেরিয়েবল 5 এটা আমার দরকার, এটা আমি অ্যাক্সেস করছি। এখন আমার দরকার টপ ভেরিয়েবল। এখন টপ কিভাবে করব, এটা যেহেতু মেইনের ভিতরে ইনার আছে, তো ইনারের যদি আমি অ্যাক্সেস নিয়ে আবার এক লেভেল উপরে যাই তাহলে মেনের অ্যাক্সেস পাবো। তো এখানে তাই করছি। অলরেডি হচ্ছে এখানে ডিএক্স এর ভিতরে কি ছিল, ডিএক্স এর ভিতরে ছিল এই অ্যাক্সেস দিয়ে এইটার মানে ইনার ফাংশনের বেস ছিল। এখন ইনার ফাংশনের বেস থেকে এইটার আমি অ্যাক্সেস নিব, মানে অ্যাক্সেস হচ্ছে এটার টপ, এটার আউটারের ফাংশনের বেস অ্যাড্রেস নিব। তো কি করলাম, যেহেতু ডিএক্স এখানে পয়েন্ট করে আছে, ডিএক্স এর সাথে এখানে যে অ্যাক্সেসের যে অফসেট ওটা যোগ করবো, যে ডিএক্স এর সাথে অফসেট যোগ করছি। আর এখানে প্লাস মাইনাস লিখছি কারণ হচ্ছে স্ট্যাক ডাউনলোড গ্রো করে এখানে আমি উল্টাপাল্টা যোগ উপরে নিচে কিছু একটা দেখাচ্ছে, এখানে প্লাস মাইনাস দিচ্ছি, মানে হচ্ছে যোগ বিয়োগ কিছু একটা হবে, মানে বেস পয়েন্টার থেকে ওইখানে যাবে। মানে স্ট্যাক ডাউনলোড গ্রো করে আর হচ্ছে আমার কনসিডার করতে যোগ করে। দেখো, তো এখানে হচ্ছে অফসেট টু অ্যাড্রেস, এখানে অফসেট টু অ্যাড্রেস কি, এখানে হচ্ছে এই যে ইনার ফাংশন যেটা, এটার অফসেট টু অ্যাড্রেস অ্যাক্সেস আর কি, অ্যাক্সেস। তো এই অফসেট আসলো, আর হচ্ছে এটা ডিএক্স জানি, ডিএক্স সরি বেস পয়েন্ট অলরেডি ডিএক্স আছে, এই দুটো যোগ করলে এটার অ্যাক্সেস পাবো। এটা পয়েন্ট করতেছে কো, এটা পয়েন্ট করতেছে অরিজিনাল যে মেইন ফাংশনের বেজে। তো এখন মুভ যেহেতু ডিএক্স এ মুভ করছি, তাহলে এখন ডিএক্স পয়েন্ট করে আসছে হচ্ছে এখানে। ওকে, আমি এখন এই ডিএক্স এর বেস পয়েন্টারও জানি, আমার হচ্ছে মেইন থেকে কতটুকু অফসেট আছে যেটা সিম্বল টেবিলে ছিল, ওই দুটো অফসেট যোগ করছি, যোগ করার পরে সিএক্স স্টোর করছি, তাহলে এখন সিএক্স আসলো 25। তাহলে এ এক্স আছে 5, সিএক্স আছে 25, ফাইনালি হচ্ছে এ এক্স সিএক্স গুণ করছি, 5 25 আসছে, 5 ইন্টু 25, ফাইনালি 5 গুণ করছি, গুণ করে হচ্ছে রেজাল্ট প্রিন্ট করছি। বুঝা গেল? বুঝতে পারছি। ওকে, কোনো আচ্ছা কোয়েশ্চেন? আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে, মানে কম্পাইলার কখন ডিসাইড করবে, মানে ওই বুঝবে কেমনে যে এটা হচ্ছে গ্লোবালি আছে বা হচ্ছে নিজের স্ট্যাকে নাই আর কি? আচ্ছা, এটা হচ্ছে সিম্বল টেবিল থেকে আসবে, সিম্বল টেবিল আসবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে রিকার্শন লেভেল, যেটা হচ্ছে আমি পরে এক্সপ্লেন করছি, মানে এটা হচ্ছে আহ, এই মেইন ফাংশন যেটা, এটা হচ্ছে রিকার্শন লেভেল 1, কারণ এর আগে কোনো আচ্ছা কোনো ফাংশন কল করা হয়নি। ইনার ফাংশন যেটা, এটা আসবে হচ্ছে রিকার্শন লেভেল 2, এটা আসবে রিকার্শন লেভেল 3। এখন সিম্বল টেবিলে আরো কিছু ইনফরমেশন থাকতে পারে, আমি শুধু তো তিনটা দেখাইছি, আমি দেখাইছি হচ্ছে
যেখানে থাকবে হচ্ছে ভেরিয়েবল নেম, এটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে অ্যাড্রেস। তো আমি এখানে দিতে পারি যে রিকারশন লেভেল বা হ্যাঁ লেভেল। তো আমার যখন ওকে এখান থেকে দেখাই, তো আমি এখন অ্যাক্সেস করতেছি ইনার ভেরিয়েবল এখন। আর আমি আছি হচ্ছে রিকারশন লেভেল 3-তে। আমি যদি 3 লেভেল আরেকটা সেম নামের ভেরিয়েবল পাওয়া যায়, তাহলে আমি তখন সিম্পল টেবিল থেকে ওইটা অ্যাক্সেস করবো। আবার যদি আমি সেম নামে আমার 3 লেভেলে না পাই, তো ইনার 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 এটা আছে হচ্ছে 3-তে, আর হচ্ছে টপ ভেরিয়েবল এটা আছে 1। আমি যদি 3 লেভেলে আরেকটা ইনার টপ ভেয়ার পাওয়া যায়, তাহলে আমি তখন ওটা ইউজ করবো। সিম্পল টেবিলে অলরেডি ইনফরমেশন আছে। আর যদি এখানে না পাই, তখন আমি দেখবো 2 লেভেলের কোনো টপ ভেরিয়েবল আছে কিনা, টপ ভার নামে কোনো ভেরিয়েবল আছে কিনা। আর যদি না পাই, তাহলে দেখবো ওয়ান লেভেলে কোনো আছে কিনা, কোনোটা আছে কিনা। থাকলে আমি ওইভাবে যাবো। বুঝতে পারছি। ওকে। তো এখানে একটা কোশ্চেন আসে যে আমি আহ, হ্যাঁ, যে আমি কতবার যাব, মানে কতবার গেলে আমি ওই টপ ভেরিয়েবলটাকে পাবো। এটা আমার জিজ্ঞাসা করবো কাকে, সিম্বল টেবিল বলে দিবে যে আমি আহ, হ্যাঁ। তো এখানে তো আরো এক্সট্রা আরো কিছু ফাংশন থাকতে পারে, আমি কত দূর দূরে গেলে আর কি টপ ভেরিয়েবলটা পাবো, এটা একটা কোশ্চেন নিতে পারে। এটা হচ্ছে সিম্বল টেবিল থেকে বলবে, যে সিম্বল টেবিল বলবে যে এটা হচ্ছে এত রিকারশন লেভেল আছে, তোমার এতবার যাওয়া লাগবে। ওকে। তো এখন একটা কোশ্চেন যে আমি তো এখানে ইনার ভেরিয়েবল 5 অ্যাক্সেস করছি, 25 অ্যাক্সেস করছি। আর এমন যদি হয় আমি ইনার ভেরিয়েবল 5 এটা আমি অ্যাক্সেস করবো না, আমার ডিরেক্টলি ইকুয়েশনটা হচ্ছে টপ ভেরিয়েবল ইনটু হচ্ছে 5। তাহলে আমি কি করতাম? তাইলেও কিন্তু এখানে কোনো স্টেপ স্কিপ করার ওয়ে ছিল না। আমার কিন্তু ডিরেক্টলি এক লেভেল উপরে যাইতে হতো, তারপর আরেক লেভেল উপরে যাইতে হতো, তারপর আরেক লেভেল উপরে যাইতে হতো। মানে আমার এখানে কোনো লেভেল স্কিপ করার ওয়ে নাই, আমার হচ্ছে প্রত্যেকবার প্রত্যেক লেভেলে যাইতে হবে, যাই অ্যাক্সেস অ্যাড্রেস নিতে হবে, নিয়ে আরেক লেভেল উপরে উঠতে হবে। তো আমি যদিও এখানে আহ, এই ইনার ফাংশন লেভেলের এই ভেরিয়েবলটা ইউজ করতেছি না, তারপরও আমার এখানে এই ইকুয়েশনের ক্ষেত্রে তারপরেও আমার এই ফাংশনের লেভেলে যাইতে হইতেছে। আমি ডিরেক্টলি জাম্প করে এখানে যাইতে পারতেছি না। ঠিক আছে। তো এখানে যদি এখানে অনেকগুলা এখানে ফাংশন আরো অনেকগুলো থাকতো, প্রত্যেকটার জন্য কিন্তু আমার এভাবে 2 লেভেল জাম্প করে যাওয়া লাগতো। এটা কিন্তু খুব ইনএফিশিয়েন্ট, যে আমি শুধু প্রত্যেকবার জাম্প করে যেতেছি। তো এটা সলভ করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ডিসপ্লে, যে টু মেনি অ্যাক্সেস, এটা সলিউশন হচ্ছে ডিসপ্লে ইউজ করা। নেস্টেড লেভেল তো বললাম যে আমি এখন কোন নেস্টেড লেভেলে আছি ওইটা। তো এখন ডিসপ্লেটা কি? আচ্ছা, এর পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আচ্ছা নাই। ওকে। তাহলে নেক্সট আসা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে কি? ডিসপ্লে হচ্ছে একটা সিম্পল এরে ও হচ্ছে স্টোর করবে অ্যাক্সেস অ্যাড্রেস, মানে বেস অ্যাড্রেসটা, মোস্ট রিসেন্ট ফাংশন অ্যাট ইচ নেস্টেড লেভেল। এখানে একটি কিন্তু সুন্দর জিনিস আছে, যে যে কোনো একটা নেস্টেড লেভেলে কেবলমাত্র একটা ফাংশন এক্সিকিউশনে থাকতে পারে। আমি কোড করে লিখছিলাম। আচ্ছা, এটার এক্সাম্পল যদি পড়া যায়, এই ফাংশনের ক্ষেত্রে আমি যখন এক্সিকিউট করতেছি কোড, যখন এইখানে তখন কিন্তু এটা নেস্টেড লেভেল 1 আছে, এটা নেস্টেড লেভেল 2, এটা কিন্তু তখন এক্সিকিউট হয় নাই, তো এটা কিন্তু কোনো নেস্টেড লেভেল নাই। তো এটা যখন এটা এটার ভিতরে যখন এটা ঢুকবে, তখন এটা নেস্টেড লেভেল 1, এটা 2, এটা নেস্টেড লেভেল 3, এটারও কিন্তু কোনো নেস্টেড লেভেল নাই। সো প্রত্যেকটা নেস্টেড লেভেলে কেবলমাত্র একটা ফাংশনই আছে। ঠিক আছে। তো এটা যখন এক্সিকিউট করা শেষ হয়ে যাবে, যেটা আর কি এখানে কল করা হয়েছে, এটা এক্সিকিউট করা শেষ হয়ে যাবে, এটাও এক্সিকিউট করা শেষ হবে, কোড যখন এখানে আসবে, তখন কিন্তু নেক্সট লেভেল 3-তে গিয়ে আর কিছু নাই। কিন্তু টুতে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। টুতে আগে ছিল এটা, কিন্তু এখন আর এটা নাই। এখন লেটেস্ট কোন ফাংশনটা নেক্সট লেভেল 2-তে এক্সিকিউট হইতেছে? এইটা। সো এখন আর কি নেক্সট লেভেল 2-তে এটা থাকবে। ওকে। যে একটা নেক্সট লেভেলে একটা বেশি ফাংশন থাকবে না, কেবলমাত্র একটা ফাংশনই একটা নেক্সট লেভেলে থাকতে পারে। ওকে। ছিলাম কোথায়? ঠিক আছে, এই জন্য বলছি যে মোস্ট রিসেন্ট, সর্বশেষ কোন ফাংশনটা ওই লেভেল এক্সিকিউট হয়েছে, ওইটাই আর কি ওই এরর ভিতরে স্টোর হয়ে থাকবে। আর এই এরর ভিতরে okay, পরে বলবো না। তখন আমি যদি উম, এখানে কি কোনো ডায়াগ্রাম দিছে?
ডিসপ্লে দিছে, যাই হোক আমি এখানে ডায়াগ্রাম দেখাই। তো এখানে মেইন ফাংশন কিছু একটা কল হয়েছে। মেইন ফাংশন হচ্ছে ফাংশন এ কে কল করতেছে, এ কে কল করলো। এই হচ্ছে আমাদের এরেটা, যেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে শুরুতে কি থাকবে, এক নেস্টেড লেভেলে মেইন কল হচ্ছে ওইটা, তারপর মেইন ফাংশন এ কল করবে, তাহলে 2 নাম্বার নেস্টেড লেভেলে ফাংশন এ চলে যাবে। তারপরে ফাংশন এ সেও যদি একটা ফাংশনকে কল করে, ফাংশন সি, তাহলে নেস্টেড লেভেল 3 তে চলে যাবে এটা। এখন কথা হচ্ছে, এখন আগের যে কোড এক্সাম্পলটা দিছিলাম, এটা একটু ধরে নিয়ে আসি। ঠিক আছে, অলরাইট। তো এখন আমার দরকার কি, এই টপ ভেরিয়েবলটা অ্যাক্সেস করা দরকার। ঠিক আছে, এই টপ ভেরিয়েবল অ্যাক্সেস করা দরকার। এখন সিম্বল টেবিলে কিন্তু অলরেডি ইনফরমেশন আছে যে কোন ভেরিয়েবল, ভেরিয়েবলের ভ্যালু কি, আর হচ্ছে কোন নেস্টেড লেভেলে আছে, যেগুলো একটু আগে বলছি লেভেল। তো সিম্বল টেবিল বললো যে টপ নামে একটা ভেরিয়েবল আছে, ওই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 25 আর হচ্ছে 1 নাম্বার লেভেল আছে। তাহলে আমরা কি করবো, ডিরেক্টলি হচ্ছে এই ডিসপ্লে এরিয়াতে যাব, এটাতে যাই 1 নম্বরে এলিমেন্টটা নিব, নিয়ে কি অ্যাড্রেস আছে ওটা নিয়ে আসবো। তাহলে এখন আমার স্ট্যাক বেস পয়েন্টার হচ্ছে ডিসপ্লের ভিতরে, যেহেতু 1 নম্বর লেভেল আছে এটা। ঠিক আছে, 1 নম্বর লেভেলে যে জিনিসটা অ্যাড্রেসটা আছে, থার্ড কে দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না। তো এখন স্ট্যাক বেস পয়েন্টটা কিন্তু এখন ডিরেক্টলি মেনে পয়েন্ট করে থাকবে। ঠিক আছে, তাহলে নেক্সটটা কি করব, স্ট্যাক বেস পয়েন্টারের সাথে আর আরেকটা জিনিস ছিল যে অফসেট। তো এখন হচ্ছে লেভেলও জানি, অফসেটও জানি, প্লাস অফসেট। তাহলে হচ্ছে ডিরেক্টলি যে টপ ভেরিয়েবলটা অ্যাক্সেস করে ফেলতে পারতেছি। তাহলে আমার এখানে লুকআপের ভেরিয়েবল কিন্তু সময় কিন্তু অনেক কমে গেছে। তাহলে হচ্ছে ডিরেক্টলি ও অফ ওয়ান আমি এটা বের করে ফেলতে পারতেছি। এই কনসেপ্টটা বোঝা গেছে কেন আমরা ডিসপ্লে ইউজ করতেছি? মানে জাম্প করে না যেয়ে সরাসরি হচ্ছে হুম, অ্যাক্সেস এর ভ্যারিয়েবলের ভ্যালুগুলো রাখছি ডিসপ্লেতে, তাই না? ইয়েস, ডিরেক্টলি নেস্টেড লেভেল ইউজ করে এখানে ডিরেক্টলি একটা অ্যারেতে রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছি। স্লাইডে আরেকটা কথা যেটা বিশেষ বলা আছে যে আমরা এক্সপেক্ট করতেছি যে ম্যাক্সিমাম রিকারশন লেভেল 15 বা 16টা হবে, বা ম্যাক্সিমাম ধরলাম 100টাও হইতে পারে। 100টার জন্য 100 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করা কোনো আহামরি কিছু না। যথেষ্ট স্টোরেজ আছে, তো আমরা চাইলে 100 লেভেলের একটা অ্যারে ডিক্লেয়ার করে দিতে পারি। তো প্রত্যেকটার জন্য একটা O1 নিয়ে আমরা অ্যাক্সেস করে ফেলতে পারবো। তো এই হচ্ছে বেসিক আইডিয়া ডিসপ্লে। তো দেখি নিচে কি লিখছিলাম আমার, উম, কইছিলাম আমি গত প্যাকেজে ডিসপ্লে ছিল। তো ওই যে যা লেখা ছিল শুধু আবার লিখলাম। যাই হোক, এই যে প্রথম হচ্ছে কি দরকার, এই যে ইনার ফাংশন, ইনার ভ্যালু 5 ইনার ভ্যালু দরকার। ইনার ভ্যালু আছে কি 2 রিকারশন লেভেল, 2 লেভেল। তাহলে হচ্ছে ডিসপ্লে 2, 2 এর ভিতরে অ্যাক্সেসের অ্যাড্রেস নিয়ে এসে পড়ছি। ওই অ্যাড্রেসের সাথে ওই ইনার ভ্যালু ভেরিয়েবলের যে অফসেট ছিল অফসেট যোগ করছি, যোগ করার পরে ডিরেক্টলি হচ্ছে এই এক্স এর ভিতরে একবারে আমি পুরো 5 নিয়ে এসে পড়তে পারতেছি। এখন আমার দরকার হচ্ছে টপ ভ্যালু। টপ ভ্যালু আছে কই এক রিকারশন লেভেলে, তাহলে ডিসপ্লের ভিতরে 1 নাম্বার ইন্ডেক্সে গেলাম, ওইটার সাথে পরে অফসেট যোগ করলাম, যোগ করার পরে যেই ভেরিয়েবল টপ ভেরিয়েবল আছে ওটা এক অপারেশনে একদম সিএস এর ভিতরে নিয়ে আসা বললাম, বুঝছো? ফাইনালি গোল। এখন আগের কম্পারিজনটা আবার দেখি, যদি আমার এই 5 অ্যাক্সেস করা না করা লাগতো, তাহলে কি এখন আমার হচ্ছে শুধু এই 2 লাইন বাদ যেত, আমার এটা দরকার নেই। আমি শুধু হচ্ছে সরি, যে এই 2 লাইন বাদ যেত, আমার এটা দরকার নেই। ডিরেক্ট হচ্ছে এই দুটো লাইন দিয়েই আমরা টপ ভ্যালু, টপ ভেরিয়েবলের যেই ভ্যালুটা আছে ওটা নিয়ে আসতে পারতাম। যে এটা অ্যাক্সেস অ্যাড্রেস, যেটা আগে যে মানে স্ট্যাকের ভিতরে অ্যাক্সেস অ্যাড্রেস থাকতো, ওটা ইউজ করলে আমার অলরেডি এখানে আরো একটা দুইটা স্টেপ বেশি লাগতো, যে আমার প্রত্যেকটা লেভেল উপরে ওঠা লাগতো, উপরে ওইটা নিয়ে আসা লাগতো। ঠিক আছে, তো এই যে ডিসপ্লের ক্ষেত্রে একটা লুকআপে হয়ে গেছে, আর অ্যাক্সেসের ক্ষেত্রে আমার দুটো লুকআপ লাগতো। পর আছে এখানে কিছু এক্সাম্পল দিছিলাম, যে যেহেতু এটা একটু আগে। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন? আচ্ছা, লেভেল হচ্ছে উপরে যাওয়ার পর আবার হচ্ছে মানে ধর লেভেল 3 থেকে 1 এ গেছি, এখন হচ্ছে 3 তে ব্যাক করবো কেমনে আবার? কারণ মানে এই বেস পয়েন্টার তো রিসেট করা লাগবে আবার 3 তে। এখানে আসলে বেস পয়েন্টার
আমার যে কারণ বেস ধর পয়েন্টারই লাগবে ওইরকম কোনো কথা না, আমি ওই অন্য একটা রেজিস্টারে রেখে দিলাম, রেখে আমি সরাসরি মেমোরি অ্যাড্রেস আচ্ছা আচ্ছা হ্যাঁ রেজিস্টারে একটা মেমোরি অ্যাড্রেস রাখলাম, রেখে ওখান থেকে অ্যাক্সেস করলাম। এটাও করা যায়। ঠিক আছে মাঝখানে একটা জিনিস আমি দেখাতে চাইছিলাম কিন্তু ওটা কোনো কারণে মিস হয়ে গেছে। ফাংশন ভেরিয়েবল গুলো কই কি হবে, এটা তো বলছিলাম তো না যে ফাংশন ভেরিয়েবল গুলো ওই স্ট্যাক ফ্রেমের ভিতরেই থাকবে, মানে অ্যাক্টিভেশন রেকর্ডের ভিতরে থাকবে, বলছিলাম এখানে। আচ্ছা, এখানে যেটা দেখাতে চাইছিলাম, তো দেখি কি হয়। এটা হচ্ছে প্রথমে এক্সিকিউশন ছিল হচ্ছে, ধরলাম প্রোগ্রাম আছে হচ্ছে এখানে যে প্রিন্ট করবো আনসার ওয়ান। আনসার ওয়ানের ক্ষেত্রে মানে দেখাই দিচ্ছি যে ডিসপ্লেটা আর কি কিভাবে কাজ করে, মানে কিভাবে ফিল আপ হয় বা আপডেট হয় কিভাবে। তো এখানে যখন থাকবে তখন এক নম্বরে থাকবে হচ্ছে মেইন, দুই নম্বর লেভেলে থাকবে হচ্ছে ইনার ফাংশন ওয়ান, ইনার ওয়ান, তারপরে তিন নম্বরে থাকবে হচ্ছে ইনার ফাংশন, ইনার 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 ফাংশন। ঠিক আছে, ফাংশন এক্সিকিউট হইলো, এক্সিকিউট হওয়ার পর এটা শেষ, শেষ হলে এটাও শেষ হয়ে যাবে। তো আরেকটা কোড লিখছিলাম না, আসলে হচ্ছে এই ফাংশন এখানে ডিক্লেয়ার করছি, এটা হচ্ছে তো এক্সিকিউট হবে আসলে এখানে। তো এই ফাংশনটা যখন কল করছি তখন এই পুরোটা এক্সিকিউট হয়েছে, তাই না? তো আমার আসলে প্রোগ্রাম এক্সিকিউশন ছিল এখানে, প্রথম হচ্ছে যে 15 নম্বর লাইনে ছিল, এখান থেকে পর আর কি এদিকে গেছে। ঠিক আছে, তো এখানে যখন ফাংশন এন্ড হবে, এন্ড হওয়ার পর তো সেকেন্ড লাইনে আসবে। তো যখন আমি এখন প্রিন্টএফ লাইনে আছি, এটা হচ্ছে 16 নম্বর লাইন, এক্সিকিউশন যখন লাইন নাম্বার 16-তে, তখন আছে কি শুধু এখানে মেইন আছে, আর কোনো কিছু ফাংশন কিন্তু কল করা হয় না, তাহলে বাকিটা ফাঁকা। ঠিক আছে, ইয়েস, এখানে আরেকটা জিনিস দেখাইতে চাচ্ছি, এটা এখানে থাকলো। নেক্সট যদি আমি এই ফাংশন এই লাইন এক্সিকিউট করা শেষ, এখন যদি 17 নাম্বার এক্সিকিউট করি, তাহলে 17 নাম্বার লাইনে কি হবে? এক নম্বরে মেইন থাকলো, দুই নম্বর এক্সিকিউশন এখন হবে ইনার ফাংশন টু চলে যাবে, ইনার। ঠিক আছে, আর এখানে যদি কোনো নেস্টেড ফাংশন কিছু নাই, তাহলে এখানে কিছু এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়া শেষ হয়ে যাবে, মেইন ফাংশন শেষ। মেইন ফাংশন শেষ হয়ে গেলে এখানে কিছু থাকবে না, এখানে কিছু থাকবে না, এখানে কিছু থাকবে না। এভাবে হচ্ছে ডিসপ্লে এরারটা আপডেট হয়। এখানে একটা জিনিস দেখাইতে চাইছিলাম, সেটা হচ্ছে wait, আচ্ছা, এখন এই আমি একটা কোড লিখছি, এখানে কি করছি, খুব বেশি কিছু চেঞ্জ করি নাই। এখানে হচ্ছে এক্স এক্স নামে একটা ভেরিয়েবল দিচ্ছি, যেটা হচ্ছে ইনার ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা। একটু টপে লিখলে ভালো হতো, না দাঁড়া, ওয়েট, এটা এইখানে গুণ করি, এখানে গুণ করলে হ্যাঁ, এটা পাই। এটা বাদ। ওকে, এখন এই জিনিসটা ক্ষেত্রে একটা জিনিস দেখাই, এখানে আসলে হচ্ছে এটা কি। ওকে, আমরা ধরে নিলাম যে কোনো কারণে প্রোগ্রাম এখন অ্যাসেম্বলিতে বানায় ফেলছে, এক্সিকিউট হচ্ছে, ওইটা তখন আসলে হবে এটা কি, কিছু একটা এরর দিবে। এখানে এখানে হচ্ছে লেভেল ওয়ান ছিল, আমরা চিন্তা করতেছি কোড আছে হচ্ছে এই যে আনসার 17 নম্বর লাইন আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে লেভেল টু। ডিসপ্লেতে যাই, প্রথমে থাকবে হচ্ছে মেন, দুই নম্বরে থাকবে হচ্ছে ফাংশন ওয়ান, আর তিন নম্বরে থাকবে হচ্ছে গিয়া ইনার ইনার ফাংশন। ঠিক আছে, তো এইখানে ও দেখবে আমার এক্স ভেরিয়েবল দরকার, এক্স তো তার লেভেলে নাই, তো এখন কি করবে, আগের লেভেলে যাবে। আগের লেভেল চিন্তা করবে, তাহলে ইনার ফাংশন ওয়ানের ভিতরে থাকার কথা, এখন কিন্তু দুই নম্বর আছে ইনার ফাংশন, ওখানেও কিন্তু পাবে না, তাহলে এখানে একটা প্রোগ্রাম ইরর দেওয়ার কথা না। সিম্বল টেবিল,
এখানে ছিল কি এক্স নামে একটা ভেরিয়েবল ছিল, ভ্যালু হচ্ছে 999, আর নেস্টেড লেভেল হচ্ছে কত, নেস্টেড লেভেল 2, আর হচ্ছে অফসেট সামথিং এক্স অফসেট। তো এখানে একটা আচ্ছা, এরর দেওয়ার কথা না? আহ, এইখানে ইনার 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 কেন আসতেছে 3 নম্বর লেভেলে? এখন তো যাই না এত দূর পর্যন্ত। মানে আচ্ছা, তো মনে করলাম নর্মাল। যে ফাংশন এখানে কল করছি, সরি, যে ফাংশন এখানে কল হয়েছে, আচ্ছা ফাংশন কল হওয়ার আহ, পরে এখানে গেছে, এখানে যাওয়ার পরে এই লাইনটা এক্সিকিউট করছে। আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে, তো এখানে কিন্তু মনে হতে পারে এখানে ইরর দিবে নাকি? কারণ এক্স না এই জন্য, তাই না নাকি? হ্যাঁ, কারণ হচ্ছে 2 নাম্বার লেভেলে না, ইরর কেন দিবে, ইরর তো দিবে, হ্যাঁ ইরর দিবে, কারণ হচ্ছে 2 নাম্বারের অফসেট হচ্ছে ইনার ফাংশনের ভিতরে বেস পয়েন্ট করে আছে এখানে, আর এটা থেকে যে অফসেট ছিল এই যে প্লাস এক্স না দিয়ে ও ও তাহলে এই যে কি বলে, এই ইনার ফাংশন 1 থেকে ও লেভেল, ও দিলে আবার 0 ওয়াই দিল, যে ওয়াই অফসেটে যায় চেষ্টা করবে যে এই এক্স ভেরিয়েবলটাকে রিড করার জন্য, তাই না? এরকম তো মনে হতে পারে, কিন্তু আসলে এরকম হবে না, কারণ এই ইররটা সিনট্যাক্স অ্যানালাইজ ফেজেই ডিটেক্ট হয়ে যাবে। সিনট্যাক্স অ্যানালাইজ ফেজে দেখবে যে আমি এখানে একটা ভেরিয়েবল অ্যাক্সেস করতে যাচ্ছি, যেটা হচ্ছে ইমিডিয়েটলি তার যে টপ লেভেল এখানে নাই, সেটা হচ্ছে অন্য একটা ফাংশন ব্লকের ভিতরে। ঠিক আছে, যার কারণে এই ইররটা আগেই হ্যান্ডেল হয়ে যাবে, এইখানে আসবেই না। রান রান টাইম ইরর এটা হবে না, এটা হচ্ছে কম্পাইল টাইম ইররই ইরর হয়ে যাবে সিনট্যাক্স অ্যানালাইজিং ফেজে। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি আমি। আচ্ছা, ওকে। আমার তো সিলেবাস চ্যাপ্টার মোটামুটি শেষ। তো এখানে আরেকটা জিনিস আমি দেখাইতে পারি, একটা জিনিস দেখাতে চাইছিলাম, একটা জিনিস দেখাতে চাইছিলাম, কি দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে হ্যাঁ, তো অনেকক্ষণ আগে বলছিলাম যে একটা ফাংশনের ভিতরে দেখ, এখানে একটা কোড আছে, কোড দিয়ে করতে বের করি। ঠিক আছে, এই কোড আছে, তো এই কোডটাকে কি করবো, অ্যাসেম্বলিতে নিব। অ্যাসেম্বলিতে নিতে হইলে আমি যে ইন্টিজার এ ভ্যালু এটার অফসেট কিভাবে জানবো, বি ভ্যালু এটার অফসেট কিভাবে জানবো, যে তখন তো যে বললাম সিম্বল টেবিল ও অফসেট গুলো থাকবে, অফসেট গুলো কিভাবে জানবো? তো অফসেট গুলো জানবো হচ্ছে যখন এই ফাংশনটাকে এক্সিকিউট করা হবে, তখন ফাংশন এক্সিকিউটর করা শুরু হওয়ার আগেই এই ফাংশনে সবকিছু স্ক্যান হবে যে কি কি ভেরিয়েবল এখানে আছে। ঠিক আছে, আচ্ছা কি করতেছিলাম, হুম, হ্যাঁ কি কি ভেরিয়েবল আছে স্ক্যান করবে, স্ক্যান করার পরে এই ফাংশন এক্সিকিউট শুরু হওয়ার আগে সবকিছু স্ট্যাকে পুশ হবে। তো আমরা একটু আগে দেখছিলাম যে কলার কলির যে কাজের যে ফাংশন কলির সময় কাজ ভাগ করে দেওয়া হয়েছে। তো যখন কলির কাজ মানে যে ফাংশনটা মানে মেন তো ফুকে কল করছে, তো ফুকে যখন কল করছে ফুর কাজ কি হবে, ফুর কাজ হবে এই শুরুতেই এই সব কিছু স্ক্যান করা, স্ক্যান করার প্রত্যেকটা ভেরিয়েবল স্ট্যাকের ভিতরে পুশ করা। তো এখানে এরকম কি থাকবে, যে এখানে থাকবে হচ্ছে পুশ, এখানে একটা অফসেট থাকবে যে 10 সামথিং, ধরে নিলাম 10ই ধরলাম, 10 অফসেটের ভিতরে এর ভ্যালু 10 পুশ করবে। তারপরে থাকবে হচ্ছে পুশ 8 বিট সামথিং, 18-এর ভিতরে হচ্ছে 20 ভ্যালু পুশ করবে। তারপরে যেহেতু আমরা এগুলো 10 18 পুশ করছি, এগুলো হচ্ছে সিম্বল টেবিলে রেখে দেবো। তাহলে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি জানতেছি যে আমার অফসেট কত থাকবে, এই অফসেটগুলো পরবর্তীতে ইউজ করতে পারবো। বুঝতে পারছি? 10 18 কি এগুলো? অফসেট এটা বুঝে অফসেট নাই। মানে হচ্ছে স্ট্যাক বেস পয়েন্টার থেকে কতটুকু দূরত্বে এই আমি আচ্ছা ভ্যালুগুলো স্টোর করছি। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা কি হচ্ছে মনে করো 8 8 করে বাড়বে, তাই তো? আর এটা মেশিনের উপরে 32 আচ্ছা, হইলে বুঝতে পারছি, হ্যাঁ 8 বুঝতে পারছি, মানে বাইট সাইজ অনুযায়ী সামথিং, বাড়বে আর কি। সাইজের উপরে কিছু একটা। ঠিক আছে। এখন আমি এটা এক্সাম্পল দেখাতে পারি।
ডিরেক্টলি সি কোড যেটা এটা হচ্ছে আমি কম্পাইল করি। কম্পাইল হচ্ছে জিসিসি দিয়ে হ্যাঁ এটা হচ্ছে অ্যাসেম্বলিতে নিয়ে যাবো, ঠিক আছে। এই যে অ্যাসেম্বলি কোড করলাম, লেফট সাইডে হচ্ছে সি কোড, ডান সাইডে হচ্ছে অ্যাসেম্বলি কোড। এটা হচ্ছে যে ফু সিম্বল, ফু এখানে শুরু হয়েছে। এখানে হচ্ছে যে আরবিপি বেস পয়েন্টার সামথিং কিছু একটা পুশ করছে। তো আমার মেইন কাজ হচ্ছে এই যে এইখানে এখানে কি করতেছে, এই যে আমরা যে এর ভ্যালু 10 ছিল না, এই 10 ভ্যালু ওই যে মুভ আরবিপির ভিতরে হচ্ছে যে স্ট্যাক পয়েন্টার আরএসপি মানে স্ট্যাক পয়েন্টারটাকে আরবিপির ভিতরে রাখছে, পরে আরবিপির ভিতরে -8 অফসেটে 10 রাখছে, -4 অফসেটে 20 রাখছে। তো আমরা যে ভেরিয়েবলগুলো আছে ফাংশন এক্সিকিউট শুরু করার আগেই এগুলো আর কি স্টোর করে রাখতেছে, ঠিক আছে। তো আমরা যখন এই জিনিসটা জেনারেট করতেছি, এই আহ, আমাদের কাছে তো এই সোর্স কোডটা হচ্ছে, আর হচ্ছে এই অ্যাসেম্বলি কোডটা আমরা জেনারেট করব। আমাদের কম্পাইলার কাজ এখনো শেষ হয়নি, তো আমাদের এখনো কম্পাইলার কাজ করতেছে। কম্পিউটার হচ্ছে এইটা রিড করতেছে, রিড করে এর একটা ফাইল বানাইতেছে। এই ফাইল বানায় যখনই হচ্ছে এই দুইটা জিনিস পুশ করা হয়ে গেল, আমি তো জানি যে কম্পাইলার তো জানে যে আমি এখানে 8 অফসেটে পুশ করছি, এটা 4 অফসেটে পুশ করছি। তখন হচ্ছে সিম্বল টেবিল আপডেট করবে। সিম্বল টেবিলে বলবে যে এই ভেরিয়েবল যেটা ছিল ওটার অফসেট হইতেছে এখন -8, বি ভেরিয়েবল যেটা ওটার অফসেট হচ্ছে -4, ঠিক আছে। এখান থেকে আসলে ওই অফসেটটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। পরবর্তীতে যখন এই দেখি কাজ করে কিনা, রিটার্ন এক্স প্লাস এ প্লাস বি, আচ্ছা ঠিক আছে, সমস্যা ওকে। নেক্সটে দেখি যে একটু তো কিছু পুশ করা আছে। এখন হচ্ছে এখানে থেকে মেইনলি কোড এক্সিকিউট হওয়া শুরু করছে, যেটা হচ্ছে রিটার্ন এক্স প্লাস এ প্লাস বি। এই তিনটা যোগ করো, ঠিক আছে। প্রথম হচ্ছে এদের যোগ করতেছে, এই যে আরেকটা যোগ করছে, দুটাতে কমপ্লিট করছে আর কি। হ্যাঁ এড ইডিএক্স ইএক্স, ওকে। তো এখানে হচ্ছে আহ, এই জিনিসটা যখন অ্যাসেম্বলিতে নিব তখন হচ্ছে রিটার্নের জায়গায় প্রথম হচ্ছে অফসেট, যেহেতু জানি যে কত অফসেটে ছিল, প্রথমে দেখবো সিম্বল এ দরকার, এ কত অফসেট আছে, এই যে -8, তখন হচ্ছে যে -8 আরবিপি এখান থেকে আর কি লোড করব। তারপর হচ্ছে বি দরকার, বি এর যে -4 ছিল এখান থেকে আবার লোড করব, লোড করার পরে যোগটোগ করব। এইভাবে আর কি কাজ হবে আর কি। সোর্স কোড থেকে যে অ্যাসেম্বলিতে কিভাবে কনভার্ট হচ্ছে এই যে সিম্বল টেবিলের মাধ্যমে। আই গেস বোঝা গেছে। মোটামুটি বুঝছি হাই লেভেলে, লাস্টের আহ, পার্টটুকু সমস্যা নাই। ওটা কি আছে এক্সামে? এটা আসলে একটু বুঝলে আসলে আরো ক্লিয়ার হবে জিনিসটা, সিম্বল টেবিলে এখানে কিভাবে কাজ করতেছে বা এই সোর্স কোড থেকে কিভাবে আসলে অ্যাসেম্বলিটা বানাইতেছি। আমি আরেকটু ট্রাই করি। মানে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এমন যে ধর, যখন কোডটা রান হবে তখন অ্যাসেম্বলি তৈরি হওয়ার সময় তোর হচ্ছে অ্যাসেম্বলিটা আমরাই তৈরি করব, আমরা তৈরি করার সময় এই কাজগুলো করব। আমরা তৈরি করার সময় হচ্ছে স্ক্যান করে তো ভ্যারিয়েবল গুলো পুশ করতেছি এন্ড হুম, কোন অ্যাড্রেসে পুশ করতেছি ওটা সেভ রাখতেছি, হ্যাঁ সিম্বল যাতে সিম্বল পরে টেবিলে হচ্ছে রাখতেছি। আমরা সিম্বল টেবিলে রাখতেছি যে পরে হচ্ছে ওখান থেকে হচ্ছে ফেস করতে পারি এই সেম হ্যাঁ, অ্যাড্রেস থেকে। পরে হচ্ছে আমরা এই এবার হচ্ছে সবগুলো তো প্রথম হচ্ছে স্ক্যান করব, স্ক্যান করার পরে সিম্বল টেবিল আপডেট করব, আপডেট টেবিল। এখন এই স্ক্যান আর আপডেট টেবিল কমপ্লিট করার পরে যতগুলো ভেরিয়েবল ছিল সবগুলো স্ট্যাকে অলরেডি আছে। এখন হচ্ছে প্রত্যেকটা লাইন দেখবো, লাইন দেখে সরাসরি অ্যাসেম্বলিতে ট্রান্সলেট করব, ট্রান্সলেট এএসএম। এখন হচ্ছে ইন্টিজার, এগুলো কিন্তু আসলে ইউজারের কোডে ছিল না, আমরা কিন্তু এক্সট্রা ইনসার্ট করছি। এখন ইউজারের কোডে কি ছিল, ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 10, ইন্টিজার বি ইজ ইকুয়াল টু 20। তো এ ইকুয়াল টু 10 এর জন্য কি করতে পারি, এ ও এক্স আচ্ছা আচ্ছা। ভেরিয়েবলে ওইটা স্টোর করতে পারি। তাহলে ওই যে মুভ এ এক্স, এটা হচ্ছে ওই বেস পয়েন্টারের সাথে অফসেট কত দরকার, এ ভেরিয়েবল টেবিলের ভিতরে অফসেট দেওয়া ছিল -8, তো এখানে -8 অফসেট অ্যাড করলাম, করে এটা হচ্ছে এ এক্স ভেরিয়েবলে রাখলাম। তারপর কি দরকার, এখন আমাদেরকে হচ্ছে বি লোড করা লাগবে, তো ধরলাম বি এক্স। তারপর হচ্ছে বেস পয়েন্টের সাথে বি এর অফসেট করে রাখছিলাম সিম্বল টেবিলে, -4 ছিল। তাহলে এ এক্স বি এক্স আসলে এখন আমাদের অ্যাড করতে হবে। আহ, যেহেতু তিনটা যোগ করা লাগবে তো দুই ধাপে করা লাগবে। তাহলে প্রথমে কি করব, এ এক্স বি এক্স যোগ করব,
তারপর হচ্ছে এক্স দরকার, এক্স হচ্ছে আমি ইউজার ইনপুট দিছে, এটা অলরেডি এই যে যদি এটা স্ট্যাক হয়, এখানে হচ্ছে প্যারামিটারগুলো ছিল, তারপরে অনেক কিছু ছিল, এখানে হচ্ছে এ আর বি পুশ করছি, পুশ করার পর এগুলোর অফসেট এই যে -8 -4 ছিল, এগুলো সিম্বল টেবিলে ছিল। তো এখন তারপর হচ্ছে এক্স দরকার, এক্স প্যারামিটার, যেহেতু প্যারামিটার এটা সিম্বল টেবিলে রাখছি মেবি, দেখো বা যা কোনোভাবে এটার অ্যাড্রেসও জানি, তো এটা এখন মুভ বি এক্স, এখন ওই এক্স যে ভেরিয়েবল ইনপুট দিছিল ইউজার, ওইটা এখানে লোড করবো, ধরলাম বিপি সামথিং কিছু একটা ছিল। তো ফাইনাল হচ্ছে যোগ করব এ এক্স বি এক্স, এই হচ্ছে টোটাল আমাদের যোগ। তারপর রিটার্ন করতে হবে, রিটার্ন করার জন্য এখানে কিন্তু একটা জায়গা ফাঁকা রাখছিলাম, তখন বলবো এই যে মুভ করব বিপি এর সাথে, এখানে একটা অফসেট আসবে, এটা হচ্ছে রিটার্ন লোকেশনের অ্যাড্রেস, আর হচ্ছে এখানে ফাইনালি এক্স এর ভ্যালুটা বসাই দিব। এই হচ্ছে টোটাল কাজ, দেখি মিলছে কিনা। ওকে, এখানে কিছু অপটিমাইজেশন করছে, আহ, কাজ একই করছে, যাই হোক, তো সেম কাজই হচ্ছে, এখানে অপটিমাইজেশন কারণে কোড অন্যরকম লাগতেছে। তো আমরা যখন অ্যাসেম্বলি কোড জেনারেট করব, যদি এই জিনিসটাকে অ্যাসেম্বলি কোডে জেনারেট করতে বলে, তাহলে টোটাল এই জিনিসটাই অ্যাসেম্বলি কোডের ভিতরে আসবে, আমাদের যে অ্যাসেম্বলি কোডটা হবে। ঠিক আছে? আমি বুঝতে পারছি। যে তুই বললি না যে হচ্ছে এইটা মানে ইউজারে করেছিল না, এটা হচ্ছে বেসিক্যালি আমরা করছি, তখন বুঝতে পারছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই জিনিসগুলো ইনসার্ট করা লাগবে, নাহলে কোড কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ। তো এরকম আরো অনেক কিছু, যে বেস পয়েন্টার, কি বলে, রিটার্ন অ্যাড্রেস, অনেক কিছু, মানে যখনই ফাংশন কল হবে, তখনই এই এইগুলোরও আগে যে রিটার্ন অ্যাড্রেসগুলো পুশ করা, তারপরে কি বলে প্যারামিটারগুলো পুশ করা, এগুলো আমাদের ম্যানুয়ালি ইনসার্ট করে দিতে হবে। তো এরকম যদি হয় যে একটা এ ফাংশন বি কে কল করতেছে, তো এর এর ভিতরে কি করছে, যে আমি B3 4 এটা দিচ্ছি, তাহলে প্রথমে কি হবে, আমাদের যে অ্যাসেম্বলি কোড, এখানে বি এর অ্যাসেম্বলি কোড ছিল, তারপর হচ্ছে বি এর অ্যাসেম্বলি কোড যেহেতু এই লাইনে আসছে, এখানে ফাংশন কল হয়েছে, সরি এ এর অ্যাসেম্বলি কোড ছিল, এখন হচ্ছে আমরা কই লাইনে আছে, আমরা হচ্ছে এই লাইনে আছি, এই লাইন যেহেতু কল করতেছে, তাহলে প্রথমে হচ্ছে হ্যাঁ পুশ করতে হবে 3, তারপর পুশ করতে হবে 4, তারপর পুশ করতে হবে রিটার্ন অ্যাড্রেস ছিল মেবি, না না, তারপর হচ্ছে রিটার্ন ভ্যাল, তারপরে পুশ করতে হবে রিটার্ন অ্যাড্রেস, তারপরে এখানে আর কি আছে, এখানে যদি যাই স্ট্যাক, ওকে, কন্ট্রোল লিঙ্ক, অ্যাক্সেস লিঙ্ক আমরা ইউজ করবো না, সরাসরি হচ্ছে ডিসপ্লে ইউজ করব। কন্ট্রোল লিঙ্কটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস, তারপরে এখানে হচ্ছে পুশ ফ্ল্যাগস, এই হচ্ছে মোটামুটি হয়েছে। করার পরে এখন বি ফাংশন তো এক্সিকিউট শুরু হওয়ার কথা, কিন্তু এক্সিকিউট করা যাবে না, এখন বি এর ভিতরে যে ভেরিয়েবলগুলো আছে ওগুলো পুশ করা লাগবে। তাহলে কি করব, প্রথম হচ্ছে আহ, কোন জায়গায়, মানে এই স্ট্যাকের ভিতরে ফাঁকা জায়গা কই আছে, ফাঁকা জায়গার অ্যাড্রেস নিব, বললাম এটা হচ্ছে এডিডিআর নেওয়ার পরে এখানে হচ্ছে মুভ, এই এডিডিআর এর ভিতরে ইউজারের যে ভেরিয়েবল 1 আছে, তারপর হচ্ছে মুভ অ্যাড্রেস +2 বা +4 ভেরিয়েবল 2, এই সব কিছু আমরা ইনসার্ট করতেছি, এখন কিন্তু ইউজারের কোডের কিছুই রান হয় নাই। তো আমাদের সব কিছু মুভ কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আমরা যে বি এর যে ইউজার কোড, এটা ট্রান্সলেট হওয়া শুরু হবে। ঠিক আছে? এখন বি এর ভিতরে যা যা ছিল আমরা এগুলো লাইন বাই লাইন অ্যাসেম্বলিতে ট্রান্সলেট করব। ওকে, তো এখন কই ছিলাম, মাঝখানে একটা জিনিস স্কিপ করে আসলাম, যেটা পরে দেখাবো। এটা ছিল হচ্ছে স্লাইডের পরে এটুকুই মোটামুটি, আর তেমন কিছু নেই। এই যে এক্সাম্পল অফ অ্যাক্টিভেশন রেকর্ড, এখানে কি হয়েছে যে মেইনের ভিতরে কিন্তু কোনো ভেরিয়েবল নাই, সরাসরি রিড অ্যাড্রেসকে রিডায়ারে কল করছে, আর এই ফাংশনের ভিতরে কিছু লোকাল ভেরিয়েবল ছিল, এই জন্য হচ্ছে ওইটা এই ফাংশনের স্ট্যাক ফ্রেমের ভিতরে আছে, মানে অ্যাক্টিভেশন রেকর্ডের ভিতরে আছে, মানে রিড অ্যাড্রেস পুরোটা মিলে হচ্ছে রিড অ্যাড্রেস। ঠিক আছে? তারপরে রিড অ্যাড্রেস পপ হয়েছে ইন্টিজার, মানে হচ্ছে কি বলে, কি বলছে এগুলো, আর এগুলো গ্লোবাল ভেরিয়েবল ছিল, এর জন্য বাইরে ছিল। তো ওয়েট করে দেখি, আচ্ছা এই যে রিডারের পরে যে এখানে দুইটা, এগুলো লোকাল ভেরিয়েবল না, আচ্ছা এগুলো তো গ্লোবাল ভেরিয়েবল ছিল, এখানে কিছু করার নেই। কুইকসর্ট 19 এখানে কিছু লোকাল ভেরিয়েবল আছে ইন্টিজার আই, তো এটা যখন
এই যে কুইকসর্ট 19 যখন আসছে তখন এই যে লোকাল ভেরিয়েবলগুলো এখানে ফ্রেমের ভিতর পোস্ট করছে, ঠিক আছে? আশা করছি বোঝা যাবে। এখান থেকে চলে গেছিলাম এখানে, আশা করি রিডিং পড়লে পুরোটা বোঝা যাবে এখন। এক্সাম্পল অফ অ্যাক্সেস লিঙ্ক, যে এখান থেকে ওটাকে পয়েন্ট করতেছে সামথিং সামথিং। কয়েকটা দেখাইছে। আচ্ছা এখানে হচ্ছে এক্সচেঞ্জ কিন্তু ডিরেক্টলি শর্টকে কল করতেছে, কারণ হচ্ছে কোড কই শর্ট শর্ট এক্সচেঞ্জ কল করছে শর্ট, এর কারণ হচ্ছে শর্টের ভিতর এক্সচেঞ্জ আছে। তো এই জন্য এক্সচেঞ্জের প্যারেন্ট যেহেতু শর্ট, এই জন্য হচ্ছে ও পয়েন্ট করবে হচ্ছে শর্টকে, ঠিক আছে? ও কিন্তু এগুলোতে কিছুকে পয়েন্ট করবে না। এই তো এখানে ছিল শর্টের কাছে, সে এক্সপ্লেন করতেছি ডিসপ্লে জিনিসটা কি, অ্যাক্সেস লিঙ্ক ডিসপ্লে। এখন পর আসা হচ্ছে হিপ ম্যানেজমেন্ট, কিছু একটা স্ট্যাটিক সেকশন হিপ স্ট্যাকটা বলা হচ্ছে হিপ নিয়ে পড়াশোনা। হিপে কিছু নাই, অ্যালোকেট করতে হবে, ফ্রি করতে হবে, মেলক ক্যালক, মেলক আর হচ্ছে ফ্রি। বেসিক কথা বলা তো তা কিছু নাই। হিপ ম্যানেজমেন্ট কেমনি কি করা যায়, এখানে হচ্ছে 3 ওয়েতে হিপ অ্যাক্সেস করা যায়। একটা হচ্ছে বেস্ট ফিট, না ফার্স্ট ফিট। প্রথম যে ব্লকটা ওএস এর তো ছিল, আবার এক্সপ্লেন করবো। তো ধরলাম আমার হচ্ছে 5 বাইটের মেমোরি দরকার, আমি মেলককে বলছি আমার 5 বাইট দরকার। তো কি করবে, এগুলো হচ্ছে সবগুলো ফ্রি ব্লক যেগুলো আছে দেখবে, দেখে প্রথম যে ব্লকটা 5-এর বেশি পাবে ওটাকে আমাকে অ্যাসাইন করে দেবে। ওকে নাও, এ হচ্ছে তোমার স্টোরেজ। এখন যদি আমার 10 বাইটও জায়গাও থাকে, আমি 5 বাইট ইউজ করবো, 5 বাইট ফাঁকা পড়ে থাকবে, ওটা ফ্রি এর ভিতরে যাবে না। আমার শেষ হলো তখন পুরো 10 বাইট একসাথে ফ্রি এর ভিতরে যাবে। আবার এমন হতে পারে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিলাম, বাকিটা ফ্রি এর ভিতরে ঢুকাই দিলাম। মানে এরকম, মানে ফার্স্ট ফিট হচ্ছে প্রথম যেটা ফিট করবে আমি ওইটা নিয়ে নিব। তারপর আর হচ্ছে আরো 2টা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে বেস্ট ফিট, তার মানে স্মলের সাইজ। আমার তো 5 বাইট দরকার, আমার এরকম কয়েকটা আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, বা এখানে হচ্ছে 12 আছে। আর ফার্স্ট ফিট হলে কি 12 সাইজটা আমাকে দিয়ে দিত। এখন আমি দেখবো আমার সবচেয়ে কম কুল সাইজে হয়ে যাচ্ছে, দেখা যায় আমার 6 আর কি সবচেয়ে লোয়েস্ট, যেটা আমার 5 বাইটে ফিট করে, তখন আমি 6 দিব। তারপর নেক্সট ফিট, মানে আমি 6 অ্যাসাইন করছি, নেক্সট আমি শুধু 7কে পাই তাহলে 7কে দিয়ে দিব। আর যদি 7কে না পাই তাহলে আমার আরো মেমোরিকে আমি অ্যাসাইন বলবো, আমার আরো মেমোরি দরকার, আমার যথেষ্ট জায়গা নাই। বলছি কি ম্যানুয়াল ডিএলোকেশন, যেহেতু প্রোগ্রামারের কাজ এটা, ম্যানুয়ালি ডিএলোকেট করতে হবে। ম্যানুয়াল প্রোগ্রামার অ্যালোকেট করতে ভুলে গেছে, বা ভুল জিনিসকে ডিএলোকেট করছে, বা ডিএলোকেট করছে করার পর আবার অ্যাক্সেস করতে যাচ্ছে, এরকম নানা কিছু হতে পারে। এই হচ্ছে টোটাল স্লাইড। এখন এখান থেকে হচ্ছে 10 মার্কের কোশ্চেন থাকে, এটা 10 মার্কের কোশ্চেন হচ্ছে খুব সম্ভবত এইটা, কোশ্চেন 6। এখানে কি বলছে, কোর্স নেবার সামথিং গিভেন বিলো, ড্র অ্যাক্টিভেশন ট্রি। এই তো প্রথম হচ্ছে আউটার আসবে, আউটার হচ্ছে প্রথমে ইনার কল করবে, ইনার শেষ, ইনার থেকে আর তো কিছু নাই। ভয়েড আসবে, ভয়েডের ভিতরে যে ইনার কল হবে, আর তো কোনো ফাংশন নাই এখানে, এইটুকুই অ্যাক্টিভেশন ট্রি। অ্যান্ড লেভেল ইচ অ্যাক্টিভেশন রেকর্ড। তো এখন অ্যাক্টিভেশন রেকর্ড আসবে, রেকর্ডের ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে প্রথমে হচ্ছে আউটারের অ্যাক্টিভেশন রেকর্ড, তারপর হচ্ছে আউটারের কিছু লোকাল ভেরিয়েবল আছে, এই যে অফসেট, এটা আসবে। তারপর এখানে আর কিছু নাই, কল হচ্ছে ইনার, এখানে আসবে হচ্ছে ইনার ফাংশন কল। ইনার বিষয়ের ভিতরে আরেকটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আছে রেজাল্ট, তো ইনার ভিতরে এখানে আসবে রেজাল্ট। এই হচ্ছে টোটাল অ্যাক্টিভেশন ব্লক। চাইলে উপরে একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল 10 আছে, এটা বেস 10, তো এটা আসবে এখানে হচ্ছে বেস। এটা হচ্ছে টোটাল অ্যাক্টিভেশন রেকর্ড। Okay, done. Explain how inner access the non-local variable base offset using access link. এই যে নেস্টেড করে করে যায়, এটা কি বলে, এক লেভেল উপরে উপরে যায়, ওটা এক্সপ্লেন করতে হবে। আর যদি ডিসপ্লে ইউজ করা যায় তাহলে হচ্ছে কনস্ট্রাক্ট দ্য ডিসপ্লে টেবিল ডিউরিং দ্য এক্সিকিউশন অফ ইনার। তো ইনার যখন এক্সিকিউট হবে তখন ডিসপ্লে টেবিল কি হবে, এরকম থাকবে। প্রথমে 1 নম্বরে থাকবে হচ্ছে আউটার, আর 2 নম্বরে থাকবে হচ্ছে ইনার। এই তো ডিসপ্লে টেবিল এটাই। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য কল অ্যান্ড রিটার্ন সিকোয়েন্স অ্যান্ড এক্সিকিউশন অফ ইনার আউটার, স্লাইডে আছে। এক্সিকিউশন সিকোয়েন্স পুরোটা লিখে দিলেই হবে। আর বলছে ওই অনুযায়ী যে
এই জিনিসগুলা পুশ হবে, এই জিনিসগুলা পপ হবে, রিটার্ন অ্যাড্রেস এগুলা। এই তো। কোনো কোয়েশ্চেন? লাস্টে একটু তাড়াহুড়া করছি। না না, বুঝতে পারছি সবকিছু। ঠিক আছে, ওকে, এখন এখন জাস্ট একবার একবার রিভাইজ দিলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আরো। আচ্ছা, তো এখানে যে ফাংশনের যে পার্ট, এটার সাথে একটা রিলেটেড জিনিস আছে এখানে, যেটা হচ্ছে লাস্টের সিটিতে ছিল। আমি আমার আগের ভিডিওতে কিছু এক্সপ্লোর করি নাই, ধৈর্য শেষ হয়ে গেছিল। এটা হচ্ছে এইখানে ছিল মেবি, বেসিক না, এটা হচ্ছে এই যে টার্গেট কোড ফর স্ট্যাক অ্যালোকেশন। এই যে স্ট্যাক অ্যালোকেট করা, এটা করে আশা করি এখন পাওয়া যাবে। কিছুক্ষণ সময় নিয়ে এটা দেখাবো। এখন হচ্ছে দেখাবো না স্কিপ করবো? দেখাতে পারিস তুই ফ্রি থাকলে, দেখ- বা একটু ব্রেকও দিতে পারো চাইলে। না, দেখা আচ্ছা দেখাই দে, সমস্যা নেই, দেখাই। দেখাই দে। এটা হচ্ছে দেখি কোন থেকে শুরু করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বেটার হয় আমি ডিরেক্টলি সিটিভিটা নিয়ে আসলে। সিটির কোশ্চেন কি আছে? আর আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 8-এর যে টার্গেট কোড জেনারেশন স্ট্যাক অ্যালোকেশন জিনিসপাতি ছিল। এতক্ষণ যেহেতু স্ট্যাক নিয়ে পড়াশোনা করলাম, তো এটা এখন ইজিয়ার হবে। তো দেখি কি করছে এখানে আসলে। মেইনলি হচ্ছে এই কোডটা কোশ্চেনে দেওয়া থাকবে। তো এখানে হচ্ছে আসলে কি, এক কিছু কোড, কিছু ফাংশন রান হয়েছে। প্রথম হচ্ছে মেইন ফাংশন রান শুরু হয়েছে, অ্যাকশন ওয়ান রান হইলো। তারপর হচ্ছে অ্যাকশন ওয়ান কিউ ফাংশনকে কল করছে, কল করার পর অ্যাকশন টু কল হয়েছে, কল হওয়ার পরে মেলা কাহিনী হচ্ছে। কিউ ফাংশনের ভিতরে এই যে এইটুকু হচ্ছে এইটুকু হচ্ছে মেইন কোড এম ফাংশন, এইটুকু হচ্ছে পি ফাংশন, এই পুরোটা হচ্ছে কিউ ফাংশন। ঠিক আছে, এখন প্রথমে কি করছে, এই সবগুলা একটা করে নাম্বার দিয়ে দিছি। মানে এগুলো কিন্তু কোড, ডিরেক্টলি হচ্ছে কোড সেকশন এগুলো যাবে। ঠিক আছে, কোড সেকশনের তো অ্যাড্রেস আছে। আমি যখন এই ফাংশন থেকে এই ফাংশন জাম্প করবো, তখন তো আমার জানা লাগবে যে ওই ফাংশনটা আছে। যার কারণে সবগুলো হচ্ছে সিরিয়ালি বসায় দিছি। আর এটা ছিল তো সোর্স কোড, এটা তো টার্গেট করে নিতে হবে, টার্গেট করে আমার ডিরেক্টলি অ্যাসেম্বলি নিতে হবে। অ্যাসেম্বলিতে নেওয়ার পর আসলে অ্যাড্রেস বসাইতে হবে। আচ্ছা, শুরু করি আসলে কি করতে। তো হ্যাঁ, প্রথম হচ্ছে অ্যাকশন ওয়ান দরকার। অ্যাকশন ওয়ান মানে হচ্ছে এখানে অনেক কিছু থাকতে পারে। যার কারণে আমরা শুরু করলাম হচ্ছে এই যে বেস, মানে একদম প্রোগ্রাম এক্সিকিউট শুরু হওয়ার আগে আমাদের স্ট্যাক ছিল, ধরলাম 600 থেকে আমরা এক্সিকিউট হওয়া শুরু স্ট্যাক। স্ট্যাক আর কি, এই হচ্ছে আমাদের স্ট্যাক। ঠিক আছে, এটার অ্যাড্রেস হচ্ছে 600। ঠিক আছে, আমরা এখান থেকে শুরু করছি। আগের উপরে যা ছিল এগুলো আমাদের কন্ট্রোলের সামথিং কিছু একটা রাখছে, আমার এটা ম্যাটার করা না। তো প্রথম হচ্ছে অ্যাকশন ওয়ান। এখন অ্যাকশন ওয়ান তো অনেকগুলো, তো আমরা আরবিট্রারি সংখ্যক এই যে প্রত্যেকটা অ্যাড্রেসের জন্য মিনিমাম 8 বাইট করে রাখতেছি। তো 108 অ্যাড্রেস শুরু হইলো, মানে অ্যাকশন ওয়ান শুরু হইলো। কারণ অ্যাকশন ওয়ান তো অনেক কিছু হইতে পারে, যার কারণে আমরা এখানে 28, মানে 20 বাইট আর কি ধরে রাখছি, যে 20 বাইট লাগবে আমার অ্যাড্রেস অ্যাকশন ওয়ান পারফর্ম করতে, মানে অ্যাকশন ওয়ানের যে কোডগুলো আছে এগুলো লিখতে। আর এগুলো হচ্ছে নন ব্রাঞ্চিং, মানে কোনো লোক টোপ কিছু ক্রিয়েট হবে না বা অন্য ফাংশন কল করবে না, যার কারণে ডিরেক্টলি যোগ করে দিয়েছে, মাঝখানে কিছু লেখা লাগবে না। এখন আসে এখানে যে অ্যাকশন ওয়ান তো কল হয়ে গেছে, এখন যাইতে হবে, সরি, অ্যাকশন ওয়ান এক্সিকিউট হয়ে গেছে, এখন ফাংশন কল করতে হবে। কারণ ফাংশন কল করতে গেলে তো অনেক অনেক কিছু করা লাগবে, যেটা এই যে একটু আগে বললাম। দেখাইতেছে না যে রিটার্ন অ্যাড্রেস, ফাংশন প্যারামিটার, এগুলো অনেক কিছু লাগবে। অনেক কিছু করার আগে এখানে একটা জিনিস আছে, যে অনেক শুরুতে দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে অ্যাক্টিভেশন রেকর্ড। অ্যাক্টিভেশন রেকর্ডের ভিতরে স্ট্যাক পয়েন্টার একটু হচ্ছে ফিক্সড সাইজ জিনিসপত্রগুলো, আর এখানে হচ্ছে ভেরিয়েবল সাইজ জিনিসপত্রগুলো। তো আমরা এইখানে রেখে দিচ্ছি হচ্ছে স্ট্যাক পয়েন্টার কিন্তু এইখানে। ঠিক আছে, এখন আমি যদি এইখানেই কিছু জিনিসপাতি পুশ করি, তাহলে কিন্তু আমার এই ডাটাগুলো লস হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে আমরা এই স্ট্যাক পয়েন্টারকে মুভ করে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাবো। ফাঁকা জায়গা কত? ফাঁকা জায়গা হচ্ছে এই প্রসিডারের পুরোটা সাইজ।
এটার জন্য যেহেতু আমাদের পুরো ফাংশন ছিল এম, আমরা এম সাইজ দিয়ে দিতেছি যে এম এর সাইজ। কারণ এই এম এর সাইজ কীভাবে জানবো? আমরা যখন জানি না এখানে কত কিছু থাকবে, আমরা একটা ম্যাক্সিমাম সাইজ ধরে নিচ্ছি যে সর্বোচ্চ এখানে এত কিছু থাকতে পারে, এতটুকু জায়গা থাকতে পারে, ঠিক আছে? আর যদি এখানে ভেরিয়েবল কিছু অংশ শুধু না থাকে তাহলে এখানে কিছু থাকবে না, তাহলে এটুকুই হচ্ছে সাইজ হয়ে যাবে। আর যদি ভেরিয়েবল কিছু থাকে তাহলে আমরা সর্বোচ্চ একটা সাইজ দিয়ে নিচ্ছি, ওই সাইজ পর্যন্ত যেতে পারবে। ওকে, দেন এম সাইজের কাজ হচ্ছে আমার যে ফাংশনটা আছে এই ফাংশনটা স্ট্যাকে রাখতে কতটুকু জায়গা লাগে। আর আমাদের স্ট্যাক পয়েন্টার যেহেতু একদম স্ট্যাকের এন্ডে থাকে না, মাঝখানে থাকে, যার কারণে আমরা যদি এই জিনিসটা যদি যদি যোগ করি, মানে এম সাইজ প্লাস স্ট্যাক পয়েন্টার, তাহলে অনেক দূরের জায়গা যেতে পারে, যেখানে অবশ্যই এখানে ফাঁকা জায়গা আছে, কারণ এখানে অবশ্যই একটু জায়গা ফাঁকা, রাইট? কারণ আমরা পুরো সাইজ যোগ করে দিচ্ছি, এখানে কিছু জিনিসপত্র ছিল, তো এইটু মাঝখানে কিছু ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গায় থাকার পরে একটা ফাঁকা জায়গায় স্ট্যাক পয়েন্টারকে নিয়ে যেতে পারছি। ওকে, তো এই জিনিসটা এখানে করছি। হ্যাঁ, স্ট্যাক পয়েন্টারের সাথে এই যে অ্যাড স্ট্যাক পয়েন্টার মেমোরি সাইজ যোগ করছি, যোগ করে এখানে হচ্ছে কি ছিল, কি ছিল এখানে অনেক যোগ করার পরে এখন স্ট্যাক পয়েন্টার আছে হচ্ছে এখানে, যেটা হচ্ছে ফাঁকা জায়গা। ওকে, ডান। দেন আসা হচ্ছে ফাংশন কিউ। কিউ কল করতে গেলে প্রথম হচ্ছে দেখা লাগবে প্যারামিটার আছে কিনা। আমরা এখানে প্যারামিটার নিয়ে চিন্তা করতেছি না, বাদ, প্যারামিটার বাদ, রিটার্ন অ্যাড্রেস সব বাদ, আমরা শুধু চিন্তা করবো রিটার্ন অ্যাড্রেস। তাহলে এখন হচ্ছে রিটার্ন অ্যাড্রেস করে দেবো, কিউ কল শেষ হইলে এই লাইনে যাবে। ওকে, কিউ কল শেষ হয়ে যখন এই লাইনে যাবে, এখন এই লাইনের অ্যাড্রেস কত? 102। এখন এই অ্যাড্রেস কিন্তু শুরু থেকে জানতে পারবো না, আমার হচ্ছে এইখানে যে 152 143 যেগুলো আছে এগুলো ফাঁকা রেখে যেতে হবে, পুরো কোড শেষ করার পর এগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো যদি সব অ্যাড্রেস বসানোর পরে দেখা যাইতেছে যে 102 শুরু হইতেছে কই, 102 শুরু হইতেছে 160, 160 এর আগের অ্যাড্রেস হচ্ছে আহ, যে মেমোরি সাইজ যে বাড়াইছি স্ট্যাক পয়েন্টার, সেটা আবার সাবট্রাক্ট করতে হবে। তো যে আমি স্ট্যাক পয়েন্টার ছিল এখানে, বাড়ায় চলে গেছে এইখানে, তো আমি যখন ব্যাক করতেছি, ব্যাক করে তো আমার এই যে অ্যাড করছিলাম এটা তো আবার বিয়োগ দিতে হবে। তো বিয়োগ দেওয়ার জন্য একটা এক্সট্রা ইনস্ট্রাকশন আমাদের বসাইতে হবে এখানে, যে অ্যাকশন 2 শুরু হওয়ার আগে। তো ওই ইনস্ট্রাকশনটা হচ্ছে এটা, আর এটা শুরু হচ্ছে 152-তে, যার কারণে আমরা বলে দিচ্ছি 152। এটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। মানে কিউ শেষ হয়ে গেলে এই লাইনে জাম্প করবো, এই লাইনে হচ্ছে স্ট্যাক পয়েন্টার আগের অরিজিনাল থেকে ব্যাক আনবো, ব্যাক এনে ওখান থেকে গিয়ে পরে একটি শুরু করবো। ওকে, ডান। তারপরে ফাংশন এক্সিকিউট করতে গেলে রিটার্ন অ্যাড্রেস দিতে হবে, তারপর হচ্ছে যেই ফাংশনটাকে আমি এক্সিকিউট হওয়া শুরু করব ওটাতে জাম্প করব বা ব্রাঞ্চ করব। এখন 300, এই 300 কই থেকে পাইলাম এটাও শুরুতে জানতে পারবো না, সব কোড লেখার পর আর কি এখানে আসতে হবে। এখানে 300-তে দেখলে বলবো যে অ্যাকশন 4 শুরু হয়েছে। অ্যাকশন 4 কি? এটা হচ্ছে কিউ এর কোড, যে আমরা কিউ কে কল করছি, কিউ এর অ্যাকশন ছিল 300, এই যে ব্রাঞ্চ করছি 300-তে, তাইলে এটুক কাজ শেষ, কল কিউ কল করা হয়ে গেছে। এখন চলে যাবে কিউতে। কিউতে গেলে প্রথমে এই যে এখানে কিউ এক্সিকিউট হওয়া শুরু করি। কিউ এর প্রথমে কি আছে? সেকশন 4 আছে। ওকে, কি সেকশন হলে আমরা 20 বাইট দিলাম, যে 20 বাইট লাগবে কিউ এর অ্যাকশন কমপ্লিট হয়ে হইতে। তারপরে পি কে কল করবে। ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে যদি কল করতে যাই স্ট্যাক পয়েন্টার বাড়াইতে হবে, আমার হচ্ছে ফাঁকা জায়গায় স্ট্যাক নিতে হবে। ওকে, তাহলে প্রথমে কি করছে, এই যে স্ট্যাক পয়েন্টারের সাথে এই যে অ্যাকশন 4 কমপ্লিট, নেক্সট আছে এই যে স্ট্যাক পয়েন্টারের সাথে কিউ সাইজ, এই কিউ প্রসিডিউরের যে সাইজ ওটা যোগ করে দিচ্ছে, যোগ করে একটু মনে করি কিউ ছিল, এখন স্ট্যাক পয়েন্টার পয়েন্ট করবে এখানে, যেটা হচ্ছে ফাঁকা জায়গা। ওকে, গেল। ওই ভিতর কি করতেছে, এখানে ছিলাম না। তারপর হচ্ছে ব্রাঞ্চ 200 কি ছিল, যদি উপরে যাই কোড, এই যে পি যে ফাংশনটা ছিল ওটা কোড শুরু হয়েছে 200 নাম্বার অ্যাড্রেসে। এগুলো কিন্তু কোড সেকশনের অ্যাড্রেস, ঠিক আছে? খেয়াল রাখা লাগবে কিন্তু কোড সেগমেন্ট, এগুলো কিন্তু স্ট্যাকে কোনো কিছু না, এগুলো কিন্তু কোনো কিছু স্ট্যাকে থাকবে না। ওকে, এই যে আমরা যখন স্ট্যাকে পুশ করছি, স্ট্যাকে আবার পপ করছি, মানে করছি বিয়োগ করছি, যার কারণে কিন্তু এখানে অপারেশনে কোনো কিছু চেঞ্জ হয় না। তো সেম কাহিনী এখানে হবে। ফাংশন থেকে যখন রিটার্ন করবো, আমরা যে 152 বাড়াইছিলাম, সরি, প্রসিডিউরের সাইজ অ্যাড করছিলাম, ওটা আবার বিয়োগ দিব, দিলে অরিজিনাল সাইজ আসবে, ঠিক আছে? তো ছিলাম কই, ছিলাম হচ্ছে এখানে পি কল করছে। পি কল করতে গেলে ওই যে সাইজ বাড়াইতে হবে, তারপর ব্রাঞ্চ করতে হবে, তারপর ব্রাঞ্চ করার পরে যখন আবার ব্যাক করবো তখন তো আবার পি কিউ এস এস কমাইতে হবে। ওইটা এখানে লিখলাম, লেখার পরে যে নাম্বার আসলো 344, 344 হচ্ছে পরে নিয়ে যায় বসাবো এখানে, যে রিটার্ন অ্যাড্রেস হবে 344।
আচ্ছা, একটু কি বোঝা গেছে এতক্ষণ যা করলাম, এই যে পি ফাংশন কল করা পর্যন্ত? আই গেস বুঝা গেছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে বাকিটা পরেটা যাবে, বাকিটা এইভাবে বাকিটা কমপ্লিট হবে। তো এখানে পি এর ভিতরে কি ছিল, পি এর ভিতরে অ্যাকশন থ্রি কমপ্লিট করছে, রিটার্ন করছে। তো পি এর বিষয় ছিল যে অ্যাকশন থ্রি কমপ্লিট করছে এবং রিটার্ন করছে। এখানে কি করছে, স্টার জিরো স্ট্যাক পয়েন্টার। এখানে কি করছে, এখানে স্টার হচ্ছে যখন আমি ব্রাঞ্চ করছি, ব্রাঞ্চ করলে স্ট্যাক পয়েন্টার চেঞ্জ, স্ট্যাক পয়েন্টার চেঞ্জ করা দরকার নেই। যে ব্রাঞ্চ করছি যখন, তখন কিন্তু স্ট্যাক পয়েন্টার ডিটেলস লেখা ভালো, এটা ওইখানে দেখায়। এখানে রিটার্নের ক্ষেত্রে কিন্তু শুধু ব্রাঞ্চ হচ্ছে জিরো স্ট্যাক পয়েন্টার, মানে স্ট্যাক পয়েন্টার জিরো। তো কি যখন কিউকে কল করছে তখন কি করছে, আহ, এটুক ছিল পি, এটা পুরো ছিল স্ট্যাক আমার। স্ট্যাকের ভিতরে পি এর সাথে পি এর সাইজ যোগ করছে, যোগ করে এখানে হচ্ছে স্ট্যাক পয়েন্টার। এই স্ট্যাক পয়েন্টার এইখানেই কিন্তু পুশ করছে না, এই যে স্টোর স্ট্যাক পয়েন্টারের ভিতরে কিন্তু রিটার্ন অ্যাড্রেসটা আছে। ঠিক আছে, এই স্ট্যাক পয়েন্টারের ভিতরে কিন্তু এখন রিটার্ন অ্যাড্রেস আছে। ঠিক আছে, আর এখানে কিউ এর ভিতরে কিন্তু স্ট্যাক ম্যানিপুলেট করা হয়নি। কিউ যখন রিটার্ন করবে তখনও কিন্তু স্ট্যাক পয়েন্টার এখানে আছে। তো জিরো প্লাস স্ট্যাক পয়েন্টার অ্যাড করবে, তাহলে হচ্ছে জিরো থেকে এ অ্যাড্রেস পাবে, এই অ্যাড্রেসের ভিতরে যেটা থাকবে ওইখানে ব্যাক যাবে, তাহলে অরিজিনাল ফাংশন পিতে ব্যাক আসবে। ঠিক আছে, আই গেস বুঝতে পারছেন, নাহলে একটু ব্যাক ভিডিও পিছনে টাইনি নিয়ে আরেকবার দেখলে বোঝা যাবে আশা করি। তো এখানে সব জায়গায় কিন্তু তাই তাই করছে, যে এখানে স্ট্যাক পয়েন্টারের ভিতরে যে রিটার্ন অ্যাড্রেসটা রেখে দিচ্ছে। ফাইন, আর যখন রিটার্ন করা দরকার, এই যে রিটার্ন ব্রাঞ্চ জিরো স্ট্যাক পয়েন্টার। ওকে, দেন আসি যখন বাকিটা এক্সপ্লেন করি। ব্রাঞ্চের বিষয় ছিল না, হ্যাঁ এই যে পিতে ব্রাঞ্চ করছিল, পিতে রিটার্ন করছে, রিটার্ন করার পরে পিতে রিটার্ন করছে। পিতে রিটার্ন করবে কই, পি এর যে স্ট্যাক পয়েন্টার থেকে পয়েন্ট করেছিল ওটার ভিতরে কিন্তু ছিল হচ্ছে 344। ঠিক আছে, স্ট্যাক পয়েন্টার যেখানে পয়েন্ট করে আছে সেখানে 344 ছিল। সো যখন ব্যাক করবো তখন 344-এ চলে যাবে। তখন এই 344-এ গিয়ে এই যে কিউ সাইজটা ডিলেট সাবট্রাক্ট করবে, বাদ দিবে। কারণ আগে যে অ্যাড করছিল ব্যাক করবে, তাহলে হচ্ছে এখান থেকে যদি এখান থেকে জাম্প করে থাকে তাহলে আবার এখানে ব্যাক করবে। ফাইন, তারপর শেষ, তারপর কিছু অ্যাকশন ফাইভ হবে, দিলাম কিছু সাইজ অ্যাকশন ফাইভের জন্য, দিলাম কিছু 20 কিছু দিচ্ছি, সমস্যা নেই। তারপর আবার কিউ কল করতে হবে। কিউ কল করার জন্য আবার সেম, আমরা প্রসিডিউরে ছিলাম কোথায়, কিউ ছিলাম, আবার সে নিজেই কিউ কল করেছে, মানে এখানে রিকার্শন হয়ে গেছে। রিকার্শনের জন্য হচ্ছে কিউ কো ছিল, এই যে কিউ সাইজ অ্যাড করলাম, তারপর হচ্ছে সরি এটা হচ্ছে সাবট্রাক্ট, সাবট্রাক্ট অ্যাকশন ফাইভ, অ্যাকশন ফাইভ কমপ্লিট, তারপর হচ্ছে কিউ, কিউ হচ্ছে কিউতে যদি জাম্প করতে চাই তাহলে হচ্ছে যে অ্যাড করছি, অ্যাড করার পরে হচ্ছে ব্রাঞ্চ স্ট্যাক পয়েন্টার 396 যেহেতু কিউ এর অ্যাড্রেস ছিল, ও না 396 হচ্ছে ইয়া, এই অ্যাকশন সিক্স এর অ্যাড্রেস, অ্যাকশন সিক্স এর আগে মানে একবার বিয়োগ দিতে হবে। এই হচ্ছে 396, অ্যাকশন সিক্স এর আগে একবার সাবট্রাক্ট করবো এটার অ্যাড্রেস, দেন ব্রাঞ্চ হচ্ছে 300 ছিল হচ্ছে আসলে এই যে পুরো কিউ এর অ্যাকশন ফোর। ঠিক আছে, তো জাম্প করে যখন এই সব কিছু রিটার্ন করবো তখন 396 আসবে। 396 যেখানে আসলো সাবট্রাক্ট করবে, পরে হচ্ছে একটু শেষ অ্যাকশন সিক্স পারফর্ম করবে, অ্যাকশন সিক্স, তারপর আবার কিউকে কল করবে, সেম কাহিনী, তারপর যে ফাইনাল রিটার্ন করবে কিন্তু স্ট্যাক পয়েন্টার। এই হচ্ছে টোটাল জিনিস। তো আমাদের কিউরিওসিটিতেও সেম এগুলাই আসছিল, আসলে এরকম ভাবে লিখে দিতে হবে। এখানে ট্রিক হচ্ছে প্রথমে প্রত্যেকটা অ্যাকশনের জন্য এখানে অ্যাকশন লেখা, তারপর হচ্ছে ফাংশন কল করার জন্য প্রথমে হচ্ছে অ্যাড করব, অ্যাড স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক পয়েন্টারে কি অ্যাড করবো, এটা হচ্ছে সাইজ অফ ফাংশন। ঠিক আছে, সাইজ অফ ফাংশন অ্যাড করব, তারপর হচ্ছে স্ট্যাক পয়েন্টারের ভিতরে স্ট্যাক পয়েন্ট স্টার হলো না,
স্ট্যাক পয়েন্টারের ভিতরে হচ্ছে রিটার্ন অ্যাড্রেসটা রাখবো। রিটার্ন অ্যাড্রেস রাখার পরও হচ্ছে ব্রাঞ্চ করব নিউ ফাংশন। নিউ ফাংশন রিটার্ন করার পরে পরের লাইনে লাগবে হচ্ছে সাবট্রাক্ট স্ট্যাক পয়েন্টার সাইজ অফ ফাংশন। আর এই অ্যাড্রেস যেটা, এটার যে অ্যাড্রেস এই লাইনের, এই অ্যাড্রেস লাইনটাই যাবে হচ্ছে রিটার্ন অ্যাড্রেসের ভিতরে, ঠিক আছে? আর ফাইনালি এখানে যদি আরেকটা প্রসিডিওর লিখতে থাকি আমি, এটা হচ্ছে সেকেন্ড প্রসিডিওর, যেটা হচ্ছে অ্যাকশন 9 পারফর্ম করলো, এটা হচ্ছে ধরলাম ফাংশন জেড। আমি আর কি এখান থেকে জেড ফাংশন কল করছি, তাহলে এখানেও তো একটা অ্যাড্রেস আসবে, যে ফাংশনের অ্যাড্রেস ছিল ধরো হচ্ছে 500। তো ওই ফাংশন 500টাই এখানে হচ্ছে নিউ ফাংশনের অ্যাড্রেস, এখানে আসবে হচ্ছে 500, ঠিক আছে? এইটা যাবে হচ্ছে এখানে। তো ট্রিক হচ্ছে এটাই, প্রথমে কোডগুলো লিখে ফেলা, তারপর এখানে নাম্বারিং দেওয়া, নাম্বার দেওয়ার পরে এগুলো এখানে ফিল আপ করা, এই দুটা নাম্বার প্রত্যেকটা ফাংশন করার জন্য। এই জিনিসটা থেকে 5 মার্কের মতো আসে মনে হয়। এখানে হচ্ছে আরে এই জিনিস তো আসছিল, হোয়াট এভার, সিটিটা ফাইনাল আসবে, এখানে খুঁজে পাইতেছি না, যাই হোক। এই ছিল চ্যাপ্টার 7 প্লাস হচ্ছে চ্যাপ্টার 8 কিছু অংশ। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।